ধরো হুইসলিং উডসে নাকি আমি শুনেছি গেলে ঘোড়া চালাতে শেখানো হয়, কিন্তু আমি ঘোড়া চালাতে শিখে বা দারুণ লাঠি ঘোড়াতে শিখে তো আমার লাভ নেই। আমি খুবই হামলি বলছি যে বাঙালি না ভীষণ আমার মনে হয় সব থেকে অটোক্র্যাটিক জাতি। আর্ট ফর্ম যে কোনো তোমার একটা পচনকে ডিলে করে দিতে পারে, আটকাতে পারে না। পশ্চিমবাংলাতে বা কলকাতার মতো শহরে দাঁড়িয়ে সত্যি অভিনয় করাকে পেশা হিসেবে বেছে নেওয়াটা খুবই ডিসহার্টনিং। আজকে যাকে আমার অতিথি হিসেবে পেয়েছি তাকে সত্যিকারের বড় হতে দেখেছি। বড় হতে দেখাটা মানে হাতে পায়ে বড় হওয়া না। একজন মানুষ যে নির্ভীক, যে নিজের মতামত দিচ্ছে, যার সম্বন্ধে অপবাদ পাকা, এবং যার সম্বন্ধে ঋত্বিক চক্রবর্তী বলে বেশ করেছে ও পাকা, কারণ পাকা না হলে ওরকম অভিনেতা হওয়া যায় না। তো এটা সত্যি আমার আর ঋত্বিকের সামনে একজন ওর সমালোচনা করতে গেছিল, ঋত্বিক এটা বলেছিল যে হ্যাঁ বেশ ও পাকা, কিন্তু অভিনেতা হতে গেলে ওরকম পাকাই হতে হয়। তাকে অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ডে দেখা গেছে শ্রেষ্ঠ পুরস্কারের অভিনেতা পেতে, এবং যেটা পশ্চিমবঙ্গে খুব সুলভ নয় যে আকচার ঘটে যাচ্ছে। আবার মঞ্চে তাকে দেখে ওই সামান্য একজন ভদ্রলোক আছেন নাসরুদ্দিন শাহ, তিনি বিস্মিত হয়ে গেছেন। তো মনে হয় এতক্ষণে আপনারা একটা আন্দাজ পেয়ে গেছেন। সে পাকা বললেই আপনাদের মাথায় যে মানুষটা আসে, আমাদের সবার প্রিয় পাকা ছেলে ঋদ্ধি সেন। ওয়েলকাম। থ্যাংক ইউ রাহুল দা, থ্যাংক ইউ। তোমার সাথে এরকম একটা ফর্মাল সেট আপে আড্ডা মারাটা খুবই অদ্ভুত, কিন্তু থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। কারণ আমি সহজ কথার অনেকদিন ধরেই, মানে এটা এখানে এসে বলতে হয় বলে নয়, যে যেখানে যে পডকাস্টে যায় আর কি অনেকদিন ধরে দেখছি, বাট আমি সত্যি দেখি নিয়মিত সহজ কথা। কারণ এটা শুরুটা যেটা দিয়ে, হ্যাঁ তুই তো নিজের মনের বিরুদ্ধে খুব একটা কথা বলিস না। তো হ্যাঁ ঠিকই, কিন্তু তোমার এই যে তৈরি করা সহজ কথার যে পরিবেশ পরিস্থিতি, সেটা আমার দিব্যি লাগে দেখতে। এবং এটা যেহেতু একদম শুরুর দিকে তুমি মা বাবাকে দিয়ে যে এপিসোডটা শুরু করেছিলে, তো সেটা আমার সেকেন্ড এপিসোডটা, আগে প্রথমটা ছিল বোধহয় অপু কাকু, থার্ড এপিসোডটা অপু কাকু, রূপম ইসলাম, তারপর রূপম দা, অপু দা, আর তারপরে এই মা বাবাকে নিয়ে। তো সেটা আমার খুবই ভালো লেগেছিল, কারণ মা বাবাকে একসাথে এরকম পডকাস্টে এত বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা বলতে দেখিনি, এবং সেটা তোমার সাথে ওদের যা সম্পর্ক, সেখান থেকে আমার খুবই মানে ভালো লেগেছে যে এত মজার এবং ব্যক্তিগত এত মানে কথোপকথনের জায়গাটা তুমি সুন্দর করে তৈরি করে দাও, যে শুধুমাত্র ক্রাফট চর্চা তা না। মানে আমারও বাড়িতে ধরো মা বাবাকে আমি মানে জবে থেকে দেখছি বলাটা খুব অদ্ভুত লাগবে, মানে জবে থেকে আমার জ্ঞানও তো আমি দেখছি আর কি, তখন থেকে বাড়িতে ধরো অনেক রকমের কথা তো আমরা একসাথে নিজেরা বসে বলি, কিন্তু সেটা কখনো সংগঠিতভাবে একটা জায়গাতে আর্কাইভ করে রাখা আছে, সেটা আমার খুব ইচ্ছে ছিল যে কেউ একটা করুক। তো সেইটার জন্য তোমাকে একটা ধন্যবাদ জানানো যে সেটা তুমি করেছো আর কি, খুবই ভালো লেগেছে। না আসলে বাবানদাকে নিয়ে যতটা আলোচনা হয় বুড়ুদিকে নিয়ে হয় না, তার কারণ দুঃখজনকভাবে মঞ্চ নিয়ে আমাদের আলোচনা হয় না। টিআরপি বা ভিউয়ারশিপের চিন্তা সেগুলো একটা থাকে বলে। কিন্তু বুড়ুদিকে যারা স্টেজে দেখেছে, রেশমি সেনকে যারা স্টেজে দেখেছে, তারা তো জানে ডকুমেন্টেড থাকার মতোই একজন মানুষ। এবং বাবানদা কখনোই বিনয় করেন না। বিনয় না করে আমাকে ব্যক্তিগত স্তরে বলেছে বাড়ির দুজন আমার থেকে বেটার অ্যাক্টর, ক্যামেরায় ঋদ্ধি, মঞ্চে রেশমি আমার থেকে বেটার অ্যাক্টর। এটা বাবা খুবই মানে এটা বিনয় করে বলে না, আমিও জানি, কিন্তু এটা ভুল ধারণা, আমাকে বলতে বাধ্যই হচ্ছি আমি। এটা নিয়ে আমি তর্কও করেছি এরকম ভাবে। আর দেখো ভালো খারাপটা অভিনয়ের ক্ষেত্রে তো খুব রিলেটিভ একটা বিষয়, আপেক্ষিক একটা ব্যাপার, শুধু সবাই তো ইন্টারপ্রেট করছে। বাবা বাবার মতন করে একটা অভিনয় করে, মা মার মতন করে করে, যেটা আমার নিজের এখন একটু ভরসা জন্মেছে যে এটা খুব চিন্তার একটা জিনিস হয়, যে ধরো ছোটবেলা থেকেই যেহেতু আমার মা বাবার অভিনয় করার স্মৃতিগুলো এত গেঁথে আছে মনের ভেতরে, যে খুব প্রবণতা হয় যে স্টেজে অভিনয় করার সময় বা ক্যামেরায় অভিনয় করার সময় তার একটা ছাপ পড়ে যাওয়ার। তো সেইটা আমি চেষ্টা করে, এবং সেটা আমি অনেকটা মানে ভাগ্যবান বলে যে আমি ছোটবেলা থেকেই আমার বাড়ির বাইরে থেকে অনেক জায়গায় কাজ করার এক্সপোজার পেয়েছি বলে সেই অভিনয় প্যাটার্নটা আমার ভেতরে খুব একটা বসে যায়নি। শুধু আমার একটা নিজস্ব অভিনয় প্যাটার্ন তৈরি করতে বহু বহু বছর লেগে যায়। আমি বলবো না যে আমার নিজস্ব প্যাটার্ন আছে, কিন্তু সেটা মা বা বাবার সাথে কোনো আমার মনে হয়
কোনো সিমিলারিটি নেই, এবং সেই জন্যই আমার বাবার এই কথাটার সাথে আমি কোনো রকম ভাবে সহমত পোষণ করি না, এটা হতে পারে না। যাকে হ্যাঁ যাক, পিতৃস্নেহ বলেও তো একটা জিনিস আছে, সেটাকে তো মেনে নিতে হবে, এবং সেটা কৌশিকদার পুরো মাত্রায় আছে, এবং সেটা লুকোনোরও চেষ্টা করে না। আচ্ছা, আমি সচরাচর যা ফরম্যাট হয়েছে, সহজ কথায় আমরা সচরাচর শৈশব দিয়েই শুরু করি, কিন্তু আমি এক্ষেত্রে আজকে একটু গুলিয়ে গেছি, কারণ আমার প্রথমেই হ্যামলেটে যেতে ইচ্ছে করছে। প্লিজ প্লিজ বলুন। আমার আমার নিজের মনে হয় অন্যতম কঠিন চরিত্র পৃথিবীতে অভিনয় করার হ্যামলেট, কারণ হ্যামলেট চরিত্রের রিজনিং গুলো পাওয়া খুব কঠিন। তো টেক আস থ্রু দ্য জার্নি। এইটাই ভাল লাগছে যে বসে যে আজকে একটা পডকাস্টে কলকাতা শহরে বসে হ্যামলেট নিয়ে যে ধরো বিশ্লেষণ করা যায়, শেক্সপিয়ারের একটা নাটক, এত জটিল কঠিন একটা নাটক, সেটা নিয়ে একটা আলোচনার স্পেস আছে, সেটা ভাবতে খুবই ভাল লাগছে। এবং এটাও ইকুয়ালি ভাবতে খুব ভাল লাগছে, এইটা অনুষঙ্গটা নেই বলি, যে কলকাতা শহরে অদ্ভুতভাবে একটা শহর, যেটা একেবারে আমরা প্রতিনিয়ত বলছি মৃতপ্রায় শহর, এবং সত্যি মৃতপ্রায় শহর, এটা নিয়ে কোনো রকমের ডাউট নেই। এবং আমাদের এখানে সমস্ত কাজ করার ক্ষেত্রে কর্মক্ষেত্রগুলো বিষিয়ে গেছে, বহুদিন ধরেই বিষিয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, এবং দম নেওয়ার আর সেই জায়গাগুলোতে জায়গা নেই। এবং সেটার জন্য যতটা না রাজনৈতিক ইতিহাসটা সেটার জন্য দায়ী, ঠিক ততটাই আমাদের নিজেদের তৈরি করা যে রাজনীতিগুলো, সব রাজনীতি তো ব্যক্তি রাজনীতি, সমষ্টিগত রাজনীতি, দলীয় রাজনীতি তো সব জায়গাতেই আছে, গ্রুপিজম, সুতরাং বিভিন্ন রাজনৈতিক অবস্থানের জন্য সেই জায়গাগুলো ঘেঁটে গেছে। এবং সেখান থেকেই এই হ্যামলেটের উৎপত্তিটা হয়, যে কারণ হ্যামলেট এমন একটা জায়গা থেকে পারসিভ করা বাবার, যে হ্যামলেট ফিরে এসছে যে ডেনমার্কে, যে সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, এবং আমাদের মনে হয়েছে সেটা একটা আইডিয়াল টাইম। কারণ স্বপ্ন সন্ধানী, তুমি তো এত বছর ধরে নাটক দেখছো, তোমার সবসময় এটা যারা দেখেছে তারা জানে, স্বপ্ন সন্ধানী নাটকগুলো হঠাৎ করে চলো কিছু একটা করতে হবে বলে, বা একটা দলের 20 বছর 30 বছর হয়েছে বলে প্রতি বছর একটা নিজেদের স্থান রাখার জন্য নাটক করতে হবে, সেইটাতে কখনো বাবা বিশ্বাস করেন, বা আমাদের দলের অনেকেই বিশ্বাস করেনি। সেই জন্য খুব রেলেভেন্ট কাজ তৈরি হয়েছে, ভালো খারাপের ঊর্ধ্বে আমি বলছি, ভালো খারাপটা তো আপেক্ষিক একটা জায়গা। তো আমাদের সকলেরই মনে হয়েছিল 2022-এ সারা পৃথিবীর যে অবস্থাটা আস্তে আস্তে তৈরি, এখন যে আমরা অবস্থাটার মধ্যে আছি, সেটা একটা নতুন করে অ্যালার্ম বাজে তোমার 2022-এ। কারণ 2022-এ তোমার নতুন করে এই একটা তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কাটা এখন আমাদের তৈরি হয়েছে, সেটা তোমার তৈরি হলো যে আফগানিস্তান আবার তালিবানদের হাতে চলে গেল, তারপর তোমার হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপর থেকে ইসরায়েল প্যালেস্টাইন, বা প্যালেস্টাইন বলা ভুল হবে, ইসরায়েল আর গাজার যে যুদ্ধটা আর কি, মানে হামাসের যে যুদ্ধটা হামাসের সাথে। তো সেইখান থেকে তুমি আজকে এই বছরটা দেখো, এই সারা বছরটা কিরকম অলরেডি, মানে জুলাই অগাস্ট হতে চললো, কি বিভৎসতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সারা পৃথিবীটারই যে একটা পচনের থার্ড বেল বেজে গেছে, এটা নিয়ে কোনো কনফিউশন আমাদের কারোরই নেই। এবার এটা খুবই প্রিভিলেজড একটা কথা যে আমরা সেটা শিল্প মাধ্যমের একটা টেক্সট দিয়ে কাউন্টার করছি, যে আজকে যেখানে সত্যি সত্যি মানুষজন যে পরিস্থিতির বা যে পচনের মধ্যে রয়েছে, সেখানে শুধুমাত্র এখন আর একটা স্টেজে বা ক্যামেরায় বা গান লিখে সেই পচনটাকে অ্যাড্রেস করার মধ্যে একটা হিপোক্রিসি তো রয়েছে। আমি সেটাকে পুরোটা মেনে নিয়েই এই আলোচনাটা শুরু করছি, কারণ সেই আটকালাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বোমা বাঁধা উচিত ছিল, বা স্বাধীনতা সংগ্রাম? একেবারেই নয়, আমি বোমা বাঁধা স্বাধীনতা সংগ্রামের জায়গা থেকে বলছি না, কিন্তু আজকে দাঁড়িয়ে আমার সত্যি মনে হয় যে আমরা যে জগৎটাকে রিপ্রেজেন্ট করি, সংগ্রামেরটাও খারাপ ক্রাইসিস নয়, না খারাপ, মানে আমি বলছি, মানে সেটা তো আমাদের দেশে এনাফ কথা বলা হয় না। আমাদের ধরো ক্লাস 8-এ একটা ফ্রিডম ফাইটিং এর চ্যাপ্টার দিয়ে স্বাধীনতা সংগ্রামকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া হয়, সেটা মানে যতটা ধরো ইউরোপে তোমার বিশ্বযুদ্ধ নিয়ে বলা হয়, সেটা আমাদের এখানে ততটা পড়ানো হয় না, প্লাস ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া হয়। রবি ঠাকুর বলছেন পেট্রিয়টিজম ভালো, কিন্তু মানুষ হওয়া আরো বড়। আমি একেবারেই তোমার শিল্প মাধ্যমকে লঘু করে কথাটা বলছি না, কিন্তু একটা প্র্যাকটিক্যাল, মানে তোমাকে আমি হতাশার জায়গা থেকে বলছি যে এটার মধ্যে সত্যি একটা বড় প্রিভিলেজ রয়েছে। এবার আমি নিজেই জানি যে আজকে একজন মানে ছোটবেলা থেকে শিল্প মাধ্যমের একটা পরিবারে, শিল্পীদের পরিবারে বড় হওয়া, এবং সেখানে লোকজনের সাথে মেশা, অনেক মানুষকে দেখার জায়গা থেকেই বলছি যে আর্ট ফর্ম যে কোনো তোমার একটা পচনকে ডিলে করে দিতে পারে, আটকাতে পারে না।
কোনো পচন আটকাতে তুমি যদি ঐতিহাসিক ভাবে দেখো, কোনোভাবে কোনো কাজ নয় তো সেই। সেটাই বলছি, মানে মানে গোটা ইতিহাস জুড়ে সেটাকে আটকাতে পারে না, কিন্তু সেই পচনটাকে পিছিয়ে দিতে পারে, এবং সেটা একটা বিরাট ব্যাপার। কারণ একটা পচনকে যদি পিছিয়ে দেওয়া যায়, সেটার থেকে তো মানে ভালো আর কিছু হতে পারে না। সেটা সত্যি আমার মনে হয় যে সেই রেজিস্ট্যান্সটা রয়েছে। রেজিস্ট্যান্স মানে তুমি এক্স্যাক্টলি বলে, রেজিস্ট্যান্স মানে কি তোমাকে বন্দুক নিয়ে রেজিস্ট করতে হবে বা একটা দলীয় রাজনীতিতে যুক্ত হতে হবে? নিশ্চয়ই নয়। রেজিস্ট্যান্স তো আরো অনেক রকমের রয়েছে, যেটা এই পৃথিবীতে এখন আমার মনে হয় আরো সিঙ্গেল আউট করে দেওয়া হচ্ছে, যে অন্য রকমের রেজিস্ট্যান্সের আর জায়গা নেই। সেই জায়গাগুলো যদি থাকেও সেগুলোকে আর বাড়তে দেওয়া হচ্ছে না, কিন্তু তবুও সাংঘাতিকভাবে সেই রেজিস্ট্যান্স রয়েছে। আজকে তুমি জানো যে আসগার ফারাদির মতন একজন পরিচালক, যাকে ঘরবন্দি গৃহবন্দী করে রাখার পরে তাও সে দিস ইজ নট আ ফিল্মের মতন একটা ছবি বানিয়ে কেকের ভেতরে চিপ পাঠিয়ে সেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে, জাফর পানাহি, আসগার ফারাদি তোমার যে ইতিহাস ছবি বানানোর, সেটা এটার মুখে পড়েছে তোমার বহুবার। বা আজকে যে কোনো পৃথিবীতে নিউ ওয়েভ পরিচালকরা, সিনেমার ক্ষেত্রে আমি বলছি, তারা হাজার রকমের প্রতিকূলতার মধ্যেই ছবি বানিয়েছে। মানে তারকভস্কি, রাশিয়ান গভর্নমেন্ট নানান রকমের ফাইন্যান্স করেছে ঠিকই, কিন্তু সেটা প্রতিকূলতা মুক্ত একটা পরিবেশ ছিল না। সুতরাং সবাই মাথা ধরার ওষুধ কেন বিক্রি করে, এক্স্যাক্টলি, হ্যাঁ, টিকিটের সাথে। তো সেই জায়গা এগুলো তো থাকবে, কিন্তু আমার এখন মনে হয় পরিস্থিতিটা খুবই তোমার কঠিন হয়ে গেছে। কারণ আমি খুবই ফিনান্সিয়াল জায়গা থেকে বলছি, বিকজ আর্ট ইজ অ্যান এক্সপেন্সিভ মিডিয়াম। মানে থিয়েটার হোক, সিনেমা হোক, তো সেটার জন্য আজকে এখনো একটা পয়সা দেওয়া হচ্ছে, সেটাকে আমি খুব প্রিভিলেজ বলে মনে করি। কারণ আমাদের পরিবেশের যে অবস্থা পৃথিবীতে, সেখানে আমি বলতে পারি অল্টারনেটিভ রেজিস্ট্যান্সের বদলে সত্যি সমস্ত বিনোদন বন্ধ করে দিয়ে তোমার সত্যি প্রাকৃতিক যে অবস্থা, সেইটার জন্য টাকা ব্যয় করা উচিত। মানে আমি খুব আইডিয়ালিস্টিক সিনারিওতে বলছি, কারণ না হলে আজকে পরবর্তী প্রজন্ম যারা বড় হবে, তারা সিনেমা থিয়েটার দেখার আগে মানে শ্বাস না নিতে পেয়ে মারা যাবে আর কি, এবং সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। তো আমি সেই জায়গা থেকে তোমাকে প্রিভিলেজটা বলছি, কারণ এখন একটা থিয়েটার করার জন্য কিন্তু আমাদের শহরে লোকে টাকা ইনভেস্ট করছে, একটা 1000 টাকা, 500 টাকা, 200 টাকা টিকিট কাটছে, বাট সিনেমার জন্য একটা ফান্ডিং দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে আজকে একটা পচনকে অ্যাড্রেস করার জন্য হ্যামলেটকে বেছে নেওয়াটা একটা প্রিভিলেজের জায়গায় বলে আমি মনে করি। মানে ধরো আমি একটা ছোট উদাহরণ দিয়ে আবার তোমার প্রশ্নে ফিরছি। ছোটবেলায় ধরো আমি কোনো টেলিফিল্মে বাবাকে ধরো দেখছি যে কোনো একটা পুলিশ গুলি করে মেরে দিচ্ছে, এরকম দৃশ্য দেখলে আমার ভীষণ কষ্ট হতো, খুব কাঁদতাম আমি, এই যে এরকম মেরে দিল। তো এরকম বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের সাথে টেলিফিল্ম ছিল, লাস্টে বাবাকে খুব জেলে অত্যাচার করে মারা টারা হচ্ছে, আর লাস্টে গুলি করে দেয়। আমি কি কান্না সেটা দেখে। ছোটবেলা থেকে বিপ্লব কাকুকে চিনি, আমার বাবাকে জেলে অত্যাচার করছে, মারছে। এবার তুমি ভাবো যে আমি ওটা 4 বছর বয়সে, আমি জানি এটা একটা টেলিভিশনের শুটিং, আমার শুটিং এর সম্বন্ধে একটা ধারণা আছে, সব জেনেও বিপ্লব কাকুকে আমি চিনি, সে আমার বাবাকে নকল একটা গুলি করে মেরে দেওয়াতে আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু আজকে আমাদের পৃথিবীতে এরকম হাজার হাজার বাচ্চা তার বাবাকে, তার মাকে, তার ভাইকে, তার দাদাকে, বোনকে যদি আমরা দেখি সেই চিত্রগুলো, এটা হাড়হীন করে হয়ে যাওয়ার মতন, যে তার চোখের সামনে তার বাবাকে মেরে দেওয়া হচ্ছে, বা তার বাবা দেখছে তার সদ্যজাত 2 শিশু বোমাতে হাসপাতালে মারা যাচ্ছে। এই ট্র্যাজেডিটা না সত্যি আমরা পারসিভ করতে পারবো না, আর আমাদেরকে খুবই সুপরিকল্পিতভাবে ট্র্যাজেডি বা মন খারাপ বা দুঃখ পেতে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটাকে একটা দৈনন্দিন ভাবে একটা ট্রেন্ডে পরিণত করা হয়েছে, যে RIP হচ্ছে একটা ট্রেন্ড, রেস্ট ইন পিস হচ্ছে একটা ট্রেন্ড। মানে ধরো ইরফান খান মারা যাওয়ার পর যদি আমার কষ্ট হয়, আমি লিখছি ফেসবুকে যে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এই শোকে। আচ্ছা তুমি যদি বাকরুদ্ধ হয়ে যাও, তাহলে তুমি লিখলে কি করে? তাহলে আমি যদি মানে শব্দ হারিয়ে ফেলি, সেটা আমি লিখছি, আমি শব্দ খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি লিখবেন না। সত্যি সত্যি যদি কেউ শব্দ খুঁজে না পায় শোকে, সে লিখবে না। তার মানে আমরা শোক করতে পারি না। ওটা আমাকে একটা জানান দিতে হচ্ছে যে একজন বিখ্যাত কেউ মারা গেছে, বা যে হঠাৎ দেখলাম অল আইজ অন রাফাটা একটা ট্রেন্ড হয়েছে, এটা শেয়ার করে দিই। তারপরে হলো অল আইজ অন পেহেলগাঁও, একটা কাউন্টার, আচ্ছা এটাও শেয়ার করি। ইট ইজ আ ট্রেন্ড। গ্রিফ বা শোক একটা ট্রেন্ড। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা প্রিভিলেজ, যে আমরা এখনো এই ধরনের কাজকর্ম করতে পারছি, কারণ সত্যিকারের শোক অনুভব করিনি। তুমি কারেক্টলি যেটা বলে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা হোক, বা আমি বলছি হালে নকশাল আন্দোলনও যখন হয়েছে, সেটা তখন আমাদের মা বাবা ছোট ছিল আর কি। মানে ওইরকম একটা ট্র্যাজেডি যখন ঘটে, একটা বিপুল তোমার মানে দেশ জুড়ে বা রাজ্য জুড়ে, বা যারা বিশ্বযুদ্ধ দেখেছে তারা জানে যে ক্ষয় বা ক্ষতিটা কি, ক্রাইসিসটা কি। এবার সেখান থেকে অবশ্যই নতুন শিল্প মাধ্যমে জন্ম হয়। কারণ ধরো অ্যাবসার্ডিস্ট রাইটারদের পুরো থিওরিটা, অ্যালবার্ট কামু বলো বা জঁ পল সার্ত্রে, তাদের পুরো দর্শনটাই উঠে এসেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তঃশাসনতা থেকে। তো সেইখান থেকে হ্যামলেটকে পারসিভ করার কারণটা হচ্ছে যে দুটো, একটা হচ্ছে যে আমরা যে পৃথিবীটাতে আছি, সেই পৃথিবীটা বন্দুক তুলে গুলি করে দেওয়ার আগে দুবার ভাবছে না। মানে সেটা কিন্তু তোমার মানে ধরে নাও
মানে আজকে একটা বড় স্কেলে যুদ্ধের জায়গা থেকে আমি একটা বোমা ফেলার আগে হাসপাতালে ভাবছি না থেকে, বা আজকে তুমি হাসপাতালে আজকে মানে একদম বা আমাদের, হানিমুনে গিয়ে স্বামীকে মেরে ফেলা থেকে, বা আমি বলছি স্রেফ সেলিব্রেশনের জায়গা থেকে তুমি কিছুদিন আগেই দেখলে যে তামান্নাকে একজন ছোট্ট শিশুর বাড়িতে কি না তারা বিরোধী একটা রাজনীতিতে বিশ্বাস করে বলে বোমা মেরে তুমি জিতেছো, তাই তুমি বোমা মেরে একজনের বাড়ি নষ্ট করে দিলে এবং একটা শিশু মারা গেল। বা আমি আরো জিনিসটাকে মাইক্রো করে আনছি যে আজকে একটা বিখ্যাত টেলিভিশন চ্যানেলে আজকে একজন পরিচালক এবং তাদের একজন অভিনেতা অভিনেত্রী এবং ইপি তারা আনন্দ করে একটা টিআরপির জন্য সারা রাত্রির মদ টদ খেয়ে নিজেদের টিআরপি বেড়েছে সেই উল্লাসে গাড়ি করে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে দিল কিনা আনন্দের জন্য বা সেলিব্রেশনের জন্য। সো দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে সামথিং ইজ রটেন নয়, মানে এভরিথিং অলমোস্ট ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। তো এইখান থেকে হ্যামলেটকে পারসিভ করা যে হ্যামলেট এমন একটা চরিত্র যার ট্র্যাজিক ফ্লটা হচ্ছে যে সে বন্দুকটা তুলে নিতে পারছে না, তার কাছে 100টা কারণ থাকা সত্ত্বেও। এবং এটাই নাটকটার ট্র্যাজেডি, কারণ এটা কিন্তু টেকনিক্যালি তুমি যদি দেখো এটাকে আমরা যতই গ্লোরিফাই বা অ্যাপ্রিসিয়েট করি না কেন, তার পাল্টা দিকে যদি আমরা দেখি হ্যামলেটের এই ডিলে করা তার কাকাকে না মারার পেছনে তার কাছে অ্যাম্পল প্রুফ আছে তার বাবাকে মেরেছে, তার মার সাথে একটা সেই অর্থে একটা ইললিসিট সম্পর্কে লিপ্ত, তাও হ্যামলেট তাকে মারতে পারছেন। এবং সেই ডিলে করার জন্য নাটকের 8-9টা চরিত্র মারা যায় ওর ডিলের জন্য, সেটাও কিন্তু একটা বিরাট ট্র্যাজেডি। কিন্তু তাও ওর ওই হেজিটেশনটা যে আমি এইরকম একটা পৃথিবী থেকে সত্যি বন্দুকটা তুলে নেবো, যেখান থেকে বিশাল ভারদ্বাজ হায়দারের এন্ডিংটাই বদলে দিল যে হ্যামলেট ওরকম একটা মানে মানে অভিশপ্ত জায়গা ছেড়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে ওই মানে সাদা বরফ ওরকম প্রচুর লাশ পড়ে আছে, যেটা এক্স্যাক্টলি আমরা রোজ দেখছি, সেখান থেকে হায়দার চলে যাচ্ছে কাকাকে না মেরে। তো সেই জায়গা থেকেই হ্যামলেটকে পারসিভ করা আমাদের এই পৌঁছে যাওয়া একটা সমাজের মধ্যে থেকে, যেখানে আমাদের শহরেও কমিউনিজমের ভূতই ঘুরে বেড়াচ্ছে। তুমি বলতে পারো যে আজকে জ্যাক দেরিদার যে একটা থিওরি আছে যেটা বাবা পড়েছিল হন্টোলজি বলে, যেটা তোমার কমিউনিস্ট ম্যানিফেস্টোর ওপেনিং, যে সামথিং ইজ হন্টিং স্পেক্টার ইজ হন্টিং ইউরোপ। সেখান থেকে জ্যাক দেরিদা বলেছিল যে বার্লিন ওয়াল পড়ে যাওয়ার পরে আর কি যে মার্কসের ভূত বা এখন কমিউনিজম ইজ হন্টিং, দ্য স্পেক্টার অফ কমিউনিজম ইজ হন্টিং অল ওভার ইউরোপ। তো সেখান থেকে আজ পশ্চিমবাংলার ইতিহাসের জায়গা থেকেও আজকে বাম রাজনীতির যে পতনটা এবং সেই পতনের যে যে কারণগুলো, সেইখান থেকে আজকে যে স্টেটটা আমাদের তৈরি হয়েছে, এবং সেটা তো একটা আমি তোমাকে একটা কারণ বলছি, সেটা ছাড়াও আজকে ওভারঅল এই ভগ্নপ্রায় শহরটা এখন একটা ভূতগ্রস্ত শহরই বটে। আমরা নস্টালজিয়াতে বাঁচি, আমরা সবই সত্যজিৎ রায়ের ভূতে বাঁচছি, আমরা মান্নাদের ভূতে বাঁচছি, আমরা শঙ্খ ঘোষের ভূতে বাঁচছি। বলা যেতে পারে শঙ্খ ঘোষ ওয়াজ দ্য লাস্ট ঘোস্ট, মানে এরপর আর তুমি কাউকে খুঁজেও পাবে না ওই রকম মাপে, যার দিকে তাকিয়ে তোমার মনে হবে যে শীর্ষেন্দু বাবু আছে না, সেগুলো সংখ্যাটা অনেক কমে এসছে, মানে একদম কমে এসছে। সেইখান থেকে একটা ভূতগ্রস্ত শহরে হ্যামলেটের ফিরে আসা, যেখান থেকে একটা ভূত এসে হ্যামলেটকে বারবার প্রলুব্ধ করছে, বলছে যে তুমি প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, বা তুমি ওই ভূতগ্রস্ত পৃথিবীটার অংশ হবে নাকি তুমি একটা নতুন পৃথিবীর দিকে এগোবে। সেই ডিলেমাটা থেকে হ্যামলেটের জন্ম। কিন্তু এটা তোমার হ্যামলেটটা শুরু হওয়ার সময়ের আধারটা, তারপর যত আমাদের সময় গড়িয়েছে, কারণ তুমি জানো থিয়েটারে ফার্স্ট শো ইজ দ্য ওয়ার্স্ট শো, ফার্স্ট শোতে কিছুই বোঝা যায় না। এবং বিশেষ করে হ্যামলেটের মতো একটা জটিল মনস্তাত্ত্বিক নাটকে যার এত রকমের স্তর, সেটা আমাদের আস্তে আস্তে যত সময় গড়াতে গড়াতে গেছে, আমরা সেটার পার্সপেক্টিভটা আমাদের কাছে আরো স্ট্রং হতে হতে যাচ্ছে। আর আমার কাছেও এই অন্তঃশ্বাস শূন্যতাটা খুবই ছোট বয়সে শুনলে, আবার তুমি যেটা দিয়ে শুরু করলে পাকামো বলা যেতে পারে, বা বলা যেতে পারে বাবা দেখেছো এই ছোট বয়সেই কিন্তু অন্তঃশ্বাস শূন্য অনুভব করছে, কিন্তু আমি এটাকে এত ফিলসফাইজ করছি না, আমি খুবই লিটারালি বলছি যে আজকে পশ্চিমবাংলাতে বা কলকাতার মতো শহরে দাঁড়িয়ে সত্যি অভিনয় করাকে পেশা হিসেবে বেছে নেওয়াটা খুবই ডিসহার্টেনিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। সুতরাং আমার কাছে লেখালেখি যে কোনো, তুমি যদি শিল্প চর্চার সাথে যুক্ত থাকতে চাও, ইট ইজ ভেরি ডিসহার্টেনিং, খুবই মানিটারিলি তো বটেই, কিন্তু আমি বলছি আমি যদি মেনে নিই যদি মানিটারি আমার গেইন হচ্ছে না, পরিবেশ আমি তো সেটাও পাচ্ছি না। এবং সেখান থেকে আমার ভেতরে খুবই, এবং আমি যেহেতু ছোটবেলা থেকে এমন একটা পেশার সাথে যুক্ত আমার মা বাবা, আমি তাদেরকে দীর্ঘদিন ধরে হতাশ হতে দেখেছি, মানে নিজের হতাশার থেকেও কি বলতো, যে আমি তাদেরকে দিনের পর দিন দেখেছি যে মেন স্ট্রিম উন্মাদনাটার সাথে তুমি যদি দূরে সেখান থেকে সরে থাকতে চাও, সেটা তোমাকে একটা বেশ
ভালো রকমের ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেইটা আমি দেখেছি যে আমার মা বাবা খুবই হ্যাপিলি সেই ক্ষতিপূরণটা দিয়ে গেছে, এবং এখানেই মজার ব্যাপারটা যে হ্যাপিলি দিয়েছে, সেটা নিয়ে আক্ষেপ হয়েছে হয়তো, কিন্তু কখনো আমি সেটা নিয়ে দেখিনি যে ওরা মরালি বকডাউন হয়ে পড়েছে। বকডাউন হয়ে পড়াতে মনে হয়েছে কি করি, আর একটা থিয়েটার করি আর কি। তো সেই স্পিরিটটা আমি দেখেছি, এবং কোনো আমার ভেতরে ছোটবেলা থেকে যাকে না কোনো ফলস সেন্স অফ হোপ তৈরি হয়নি, আমি এটা বলতে চাইছি। হয়তো আমি হোপলেস নই, কিন্তু আমার না কোনো মিথ্যে হোপ নেই। সেই জায়গা থেকে আমার হ্যামলেটকে পারসিভ করাটা আমার মতন করে একটা জায়গা আমি কানেক্ট করতে পেরেছি। এবং আমার মনে হয় যে ক্রাফটের একটা খুব বড় অংশ ছিল। আমি তোমাকে তো মানে মানে অন্তর্নিহিত মানে মনস্তাত্ত্বিক জায়গাটা বলার চেষ্টা করছি, ভেতরের মনস্তত্ত্বটা, যে হ্যামলেটের এই অনুভূতিটা যদি কেউ ভেতরে একবার না পায়, যে সে যে পৃথিবীটাতে আছে সেখানে বন্দুকটা তুলে নিয়ে বা একটা সেলিব্রেশনের জন্য মানুষ মরে যাচ্ছে, এবং সেইখানে হ্যামলেট টু বি অর নট টু বি যখন বলছে, তোমাকে সে তোমার পারিপার্শ্বিকতার সাথে কানেক্ট করতে হবে। মানে শেক্সপিয়ার লিখে গেছেন বলে নয়, কারণ সবার আমাদের মনে হয় টু বি অর নট টু বি বলছো, এবার বুঝতে পারছো তো, তুমি স্টেজে এসে দাঁড়িয়ে সেই বিখ্যাত মনোলগটা বলছো, কিন্তু বিখ্যাত মনোলগের ব্যাগেজ নিয়ে তুমি সেটাকে মানে মানুষের যন্ত্রণার সাথে কানেক্ট করতে পারবে না। তো আমাকে যদি কানেক্ট করতে হয় শেক্সপিয়ারের হ্যামলেটকে আজকে, আমাকে আমার পরিবেশের যন্ত্রণাটাতে এফেক্টেড হতে হবে, সেটাকে ফেক করা যায় না। আমি ওই জন্যই বলছি ক্রাফট দিয়ে না অনেকটা ম্যানেজ করা যায়। আমরা খুবই আমাদের দেশে বিশেষ করে ধরো আমরা ক্রাফট দেখতে খুব পছন্দ করি অভিনয়ের ক্ষেত্রে। মানে আমাদের যে অভিনয়ের প্যাটার্নটা তুমি যদি দেখো, সেটার ইতিহাসটা যদি দেখো, সেটার মধ্যে একটা ডেমনস্ট্রেশন আছে। বা আমরা ক্রাফটসম্যানশিপ অভিনেতা দেখতে পছন্দ করি, যে একজন অভিনেতা মানে দেখে তোমার মনে হয় বাবা কত কিছু করলো, অসাধারণ। সেটার মধ্যে আমি কোনো ভুল ঠিক বলছি না, বাট আমাদের ইস্টার্ন প্যালেট অফ অ্যাক্টিংটা ওয়েস্টার্ন প্যালেট অফ অ্যাক্টিং এর সাথে আলাদা, কারণ আমাদের অনুভূতিগুলোই ওয়েস্টের সাথে একেবারে আলাদা। সুতরাং সেই জায়গা থেকে আমার কিন্তু কিন্তু তার ফান্ডামেন্টাল জায়গায় আমার মনে হয় অভিনয় ওয়েস্ট ইস্ট যাই হোক না কেন, তোমাকে অনেস্টলি কানেক্ট করতে হবে দর্শকের সাথে। মানে আমি হ্যামলেট একটা খুবই গুরুত্বপূর্ণ শেক্সপিয়ারিয়ান চরিত্র, সেটার জুতোয় আমি পা গলাচ্ছি, এটার একটা ইতিহাস আছে, এবং টু বি অর নট টু বি এভাবে বলতে হয়, হ্যামলেট মানে এভাবে দাঁড়াতে হয়, এই এই বলেছে। আচ্ছা তুমি কাব্য নাটক করছো মানে সেটার একটা স্ক্যানশন তোমাকে সেটাই ফলো করতে হবে, সেটা দিয়ে আলটিমেটলি আমার মনে হয় না অডিয়েন্সকে পেনিট্রেট করা যায়। বা আমি ধরো ফিজিক্যালিটি দারুণ দেখালাম হ্যামলেটে, মানে আমার দম ফুরোলো না সংলাপ বলার সাথে, দারুণ লাগবে সেটা, কিন্তু সেটা না যন্ত্রণাটা পেনিট্রেট করবে না, যে কেন টু বি অর নট টু বিটা মঞ্চায়ন করা হলো, কিসের জন্য আজকে হঠাৎ মনে হলো স্বপ্ন সন্ধানীর একটা মনস্তাত্ত্বিক আলোচনা করি, প্রাসঙ্গিকটা কেন হচ্ছে, প্রাসঙ্গিকতাটা এইটা। তো সেইটা আমার মনে হচ্ছে অ্যাক্টর হিসেবে আমি ফিল করি, এবং সেটার জন্য আমি বুঝতে পারছি এটা খুবই ভেতরে ভেতরে একটা ড্যামেজ হচ্ছে। মানে এই পারফরমেন্সটা আমি অন্য থিয়েটারে যখন অভিনয় করি বা সিনেমা করি, আমার কখনো এতটা ড্যামেজড লাগেনি নিজেকে। মানে এবার এগুলো শুনতে খুব গ্লোরিফাইং লাগে যে ওফ আমি অভিনেতা হিসেবে চরিত্র করে ক্ষয় নিয়ে বাড়ি ফিরছি, এতটা নাটকীয় নয় বিষয়টা আক্ষরিক অর্থে, কিন্তু আমি ফিজিক্যালি এবং মেন্টালি বুঝতে পারছি একটা ক্ষয় হচ্ছে। কারণ হ্যামলেটের ওই ইমোশনটাকে 3 ঘন্টা 10 মিনিট ধরে ক্যারি করাটা কিন্তু কঠিন। কারণ আমি এখনো সেই পর্যায়ে যাইনি যেখানে আমার ধরো 20-30টা শো হতে চললো, যে আমার এখনো আর ইমোশনাল স্পন্টেনিটিটা ফুরিয়ে এখনো যায়নি, এবং আমি জানি সেটা একসময় ফুরোবে, তখন তোমাকে সেটা আরো ক্রাফট নির্ভর করতে হবে। কিন্তু এখনো যেহেতু ফুরোয়নি, সেই জন্য আমার অনেকটাই দেওয়ার আছে, হ্যাঁ ড্রেনেজ হয়ে যাচ্ছে, এবং সেইটা আমি এনজয়ও করছি যেরকম। কিন্তু আমার লাস্ট শোটা করার পর খুব ভয় লেগেছে, আমাদের ফেস্টিভ্যালের শোটা করার পর আমার মনে হচ্ছে 1.5-2 মাস না করলেই ভালো, কারণ আমার না একটু ভয় লাগে এখন মাঝে মধ্যে করতে, কারণ ইমোশনটা সত্যি হেভি। এবং আমি খুব ফান্ডামেন্টালি হ্যামলেটকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, কারণ আমার মনে হয় যে হ্যামলেট যারা যারা তুমি যদি দেখো অভিনয় করেছে তাদের বয়স 40-এর ওপরে ইউজুয়ালি, কিন্তু হ্যামলেট ইজ বেসিক্যালি ও কিন্তু উইটেনবার্গ ইউনিভার্সিটি থেকে ফিরে আসছে। হ্যামলেটের বয়স নিয়ে একটা ডিবেট আছে, কেউ বলে যে গ্রেভ ডিগারের সিনে বোঝা যায় হ্যামলেটের বয়স 30, আর নালে কেউ বলে হ্যামলেট জাস্ট ইয়াং অ্যাডাল্ট আর কি, কিন্তু যাই হোক এজটা 40 নয়। তো আমার হ্যামলেটের অ্যাপ্রোচটা খুবই মনে হয়েছিল খুবই ফিজিক্যাল একটা অ্যাপ্রোচ যদি করা যায়, কারণ তার বেসিক ক্রাইসিসের মধ্যে একটা সেক্সুয়াল ক্রাইসিস সাংঘাতিকভাবে আছে, কারণ তার মায়ের সাথে যে সম্পর্ক এবং বাবা, আমি বলছি হ্যামলেটের আরেকটা খুব বড় ফান্ডামেন্টাল ক্রাইসিস হচ্ছে মা আর বাবা। আমাদের সারা জীবন জুড়ে আমাদের মা আর বাবারা আমাদের জীবনে একটা ভূত হয়ে থাকে আর কি। মানে আমার হন্টিং অফ হিল হাউস বলে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, মাইক ফ্ল্যানাগানের, অপূর্ব সিরিজ, যেখানে দেখায় যে মা বাবার ভূত, পরিবারের ভূত কখনো তোমাকে ছেড়ে যায় না। বা হেনরিক ইবসেনের তোমার ঘোস্ট নাটকটা যেটা, সেখানেও আর কি অনেকটা ইবসেন যখন তোমার ইউরোপে বসে বা নরওয়েতে লিখছে, তখন নরওয়ে ইউরোপের একটা প্রচন্ড মানে ব্যাকওয়ার্ড একটা জায়গা, তো তখন ওই রাজনীতির ভূতটাও যেরকম আছে, এবং ঘোস্টে ওই পরিবারের ভূতটাও
মানে ওইটার একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন আছে যে সে পরিবারের ভূতটা ছেড়ে যায় না। তো হ্যামলেটের এই যে বেসিক্যালি পুরুষকে যেভাবে আইডেন্টিফাই করেছে হ্যামলেট তার বাবাকে দিয়ে, সেই পুরুষের সংজ্ঞাটা হ্যামলেটের ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সে খুব লজিক্যালি কিছু জায়গায় বুঝতে পারছে ক্লডিয়াস ইজ আ বেটার ম্যান, এবং হ্যামলেট ওর বাবার মতন ওই যে পুরুষালী বাবা, যে পুরুষটা নিয়ে আমাদের একটা মিথ্যে প্রাইড আছে, বা যে পুরুষের সংজ্ঞাগুলো আমরা ঠিক করে দিই পুরুষ মানে এটা, পুরুষ মানে এটা, এই ধারণাটা হ্যামলেটের ভাঙছে। এবং সেটা সে অ্যাকসেপ্টও করতে পারছে না, কারণ তার মাকে সে একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হতে দেখছে, যার কারণে সে সাংঘাতিক, আর মার প্রতি তার যে প্রোটেক্টিভনেস, যেটা আমাদের সকলের কোনো না কোনো সময় ছেলে হিসেবে একটা থাকে, সেই স্ট্রিকটা একটা ভীষণ প্রোটেক্টিভনেস, পজেসিভনেস থাকে, সেটা গিয়ে বেরোচ্ছে ওফেলিয়ার উপরে, সেই রাগটা বা সেই যন্ত্রণাটা। সুতরাং আমি খুবই না ফ্লেশ দিয়ে হ্যামলেটকে ডিল করার চেষ্টা করেছি, যে দুঃখটাকে আমি অন্তর্নিহিত হয়ে বসে বসে দার্শনিক হয়ে ভাবছের বদলে খুবই ক্রুয়েল ফিজিক্যাল একটা জায়গায় আমি ফেলতে চেয়েছি, একটা টিন এজের জায়গা থেকে। ঠিক টিন এজে আমাদের ভেতরে যে দুঃখ, কষ্ট, পারিবারিক বাড়িতে ঝামেলা বা রাগ বা মা বাবার ঝগড়া দেখলে যে ভেতরে অনুভূতিটা হয়, এবং একটা সাংঘাতিক হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যায় বডিতে আর কি, মানে বা তখন একটা ব্রেকআপ হলে যে ফিলিংটা হয়, সেটা ভীষণ ফিজিক্যাল। তো আমি হ্যামলেটকে, এবার সেটা অনেকে ভালো লেগেছে বা খারাপ লেগেছে, আমি ভীষণই শারীরিকভাবে দেখানোর চেষ্টা করেছি যন্ত্রণাটাকে, রাদার দেন একটা ছেলে ডিপ্রেশনে আর কি চুপ করে বসে আছে থেকে, কারণ ওর বয়সের জায়গাটা থেকে আমার মনে হয়েছে এটাকে খুব ফিজিক্যাল করা দরকার, এবং এটার জন্য আমাকে হিউজলি আমি মানে মানে থ্যাঙ্কফুল অ্যান্ড্রু স্কটের হ্যামলেটের অভিনয়টা দেখার পরে, রবার্টিকের একটা প্রোডাকশন, আমি ওই অভিনয়টা না দেখলে ভাবতে পারতাম না যে শেক্সপিয়ারকে এভাবেও ইন্টারপ্রেট করা যায় চরিত্রায়নের জায়গা থেকে। সো সেইগুলো আমার, তুমি বলতে পারো যে কতগুলো ফান্ডামেন্টাল পয়েন্ট ছিল। আর আমি যেটা শিখেছি সেটা হচ্ছে থিয়েটারের ক্রাফট, কারণ আমার বরাবরই স্টেজ নিয়ে একটা ভীতি আছে, কারণ আমি যেহেতু স্টেজে খুব বেশি অভিনয় করিনি, মানে ধরো ছোটবেলা থেকে আমি অভিনয় করি, কিন্তু ছোটবেলায় অভিনয় করার একটা গন্ডগোল হচ্ছে যে তুমি ভাবো না, সেটা ওই জন্যই বাচ্চারা অপূর্ব অভিনয় করে, সত্যজিৎ রায়ের ছবিতে বাচ্চারা বেস্ট অভিনয়গুলো করেছে আর কি, কারণ ইনস্টিংক্ট দিয়ে একটা ছেলে বা মেয়ে, বাচ্চা, সে শিশু অভিনয় করে, এবং সেই ইনস্টিংক্টটা আমরা যত বড় হই, অভিনেতা হিসেবে যত বেশি ভাবতে শুরু করি, তত আমরা ইনস্টিংক্টের ওপর রিলায়েবিলিটিটা ছেড়ে দিই এবং অনেক বেশি দায় দায়িত্ব মাথায় চাপিয়ে ফেলি। তো ওই চাইল্ড লাইক ইনোসেন্সটা আমার মনে হয় থিয়েটার একটা ভীষণ ইন্টারেস্টিং স্কোপ দেয় সেটাকে জিইয়ে রাখার। তো আমি সিনেমা সেই অর্থে বেশি করেছি, আর ছোটবেলার থিয়েটারের অভিনয়গুলোকে আমি রাখছি না ধর্তব্যের মধ্যে এই কারণের জন্য। তো আমাকে বরাবরই বলা হতো, ঠিক কারণেই মা ও বাবা দুজনেই বলতো যে তুই স্টেজে খুব উইক, স্টেজে দাঁড়ানো, স্টেজে কিভাবে কথা বলতে হয়, বসতে হয়, সেটার আমি বলছি না যে স্টেজ আর ফিল্ম অ্যাক্টিং এর মধ্যে মারাত্মক একটা পার্থক্য আছে, সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু কিছু ফান্ডামেন্টাল পার্থক্য তো আছেই, কারণ তোমার দোতলার যে অডিয়েন্স বসে আছে সে তোমার চোখ দেখতে পাচ্ছে না, তাকে তোমাকে শরীর দিয়েই ভাষাটা বোঝাতে হবে। বা নাসিরুদ্দিন শাহ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, মানে এটা আমি ভাবতেই পারি না যে এটা অপূর্ব একটা উদাহরণ, যে উনি বলেছিলেন যে সবাই বলে অভিনেতার চোখ, কিন্তু চোখটা কমপ্লিমেন্টেড হয় হেড দিয়ে, মাথার মুভমেন্ট দিয়ে, মানে যদি আজকে আমি উদাস হই কিন্তু চোখটা যদি আমি ভাসিয়ে দিই, সেটার সাথে একটা কিন্তু হেড অ্যালাইনমেন্টের সংযোগ আছে। এবার দূর থেকে যে লোকটা আমায় দেখছে, যদি চোখ নাও দেখতে পারে, সে বুঝবে যে আচ্ছা আমি বিমর্ষ হয়ে বসে আছি, আমার মনটা খারাপ, আমার হেড অ্যালাইনমেন্টটা দিয়ে। তো সেইটা আমার মনে হয় থিয়েটারে খুব ফান্ডামেন্টাল শেখার একটা জায়গা, এবং সেটা আমি দেখে দেখে সাংঘাতিক শিখেছি। মানে সেটা মার মানে বডি অ্যালাইনমেন্ট স্টেজে মানে ভাবা যায় না, মানে মা যখন একটা চেয়ারেও বসে থাকে, মার যা বডি অ্যালাইনমেন্ট, মা যখন হেঁটে যায় চরিত্র অনুযায়ী, যখন সে সেটা চেঞ্জ করছে। বাবার ক্ষেত্রে আমি দেখি যে মা যেরকম একটা নাচের হিস্ট্রি আছে, ওডিসি শিখেছেন বহু বছর ধরে, বাবা সেই অর্থে কোনোভাবে ফিজিক্যালি নাচ শেখেনি, কিন্তু আমি ফিজিক্যাল গ্রেস দেখেছি, ম্যাকবেথ করার সময় ফিজিক্যাল গ্রেস কাকে বলে। বা আমি ধরো খুব ইন্টারেস্টিংলি কাঞ্চন মল্লিকের মতন একজন অভিনেতাকে কেউ কখনো ম্যাকডাফ ভাবতেই পারে না, কিন্তু আমি দেখি কাঞ্চুয়া যখন ম্যাকডাফ করছে, তখন তার চেহারার সেই ধরো সামাজিক যে কনস্ট্রেন্টটা আমরা সমাজ তৈরি করেছে, সেটাকে সে সরিয়ে দিয়ে কিভাবে ম্যাকডাফকে অ্যাপ্রোচ করছে খুব সুন্দর করে। বা আমি অনির্বাণদাকে স্টেজে যে কবার দেখেছি, আমার অনির্বাণদাকে স্টেজে ভীষণ ভালো লাগে, সুতরাং ভট্টাচার্যকে, মানে চক্রবর্তী অনির্বাণ, মানে দুই অনির্বাণকেই খুবই ভালো লাগে, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের আমি স্টেজ অভিনয় বেশি দেখেছি। তো সেখানে আমি দেখেছি ফিজিক্যাল জায়গাটা আমি বোঝার চেষ্টা করেছি, খুবই ইন্টারেস্টিং। এবং আমাকে যে হিউজলি ইন্সপায়ার করেছে সে হচ্ছে অঞ্জন দত্ত, কারণ আমি খুব ছোটবেলায় ক্লাস 8-এ পড়াকালীন আমাকে লাইফ অফ গ্যালিলিও অঞ্জনদা রিভাইভ করে বার্টল ব্রেস্টের, এবং সেখানে আমি একটা সুযোগ পাই অভিনয় করার। ওই 3-4 মাস রিহার্সাল আমার মনে হয় আমার অভিনেতা হিসেবে সিনেমা, থিয়েটার, আমি যাই করি না কেন, আমি কৃতজ্ঞ থাকবো অঞ্জনদার কাছে যে আমার অভিনয়ের অ্যাপ্রোচটা একেবারে বদলে দিয়েছিলেন
ওই মানুষটি যে স্টেজে তুমি স্টেজের অভিনয়টা করেও, যেটাকে তথাকথিত আমি খুব একটা বাংলা থিয়েটারে যারা সেই অর্থে থিয়েটার স্টলওয়ার্টস তাদের অভিনয়ের প্রতি সমস্ত আমার মানে মুগ্ধতা, রেসপেক্ট রেখেও আমি বলছি সেটা আমাকে খুব টানেনি কখনো, কিন্তু আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর ইট, কারণ আমি জানি আমি ওটা কখনো পারবো না করতে, সেই জন্যই রেসপেক্ট। বা আজকে যদি একটা কমার্শিয়াল ছবিতে কাউকে দেখি আমি জানি যে এটা আমি হতে পারবো না, মানে ঈশান খাট্টারের চেহারা দেখে আমার মনে হয় যে বাহ এটা তো আমি নই, আমি পারবো না করতে। কিন্তু আমার অঞ্জন দাকে দেখে সেই ভরসাটা খুবই হয়েছিল যে ফিজিক্যাল মানে মানে কনস্ট্যান্ট মেনেও, বা এই যে স্টেজে যে স্টেজ সুলভ যে অভিনয়টা আমাদের একটা হয়ে আসে ইউজুয়ালি বাংলা থিয়েটারে, সেটা থেকে একটা লোক একদম আলাদা, অথচ সে থিয়েটারের নর্ম মেনে সেটা করছে, মানে ইট ইজ ভেরি থিয়েট্রিক্যাল। মানে সে যখন বটল ব্রেস্ট করছে, সে বটল ব্রেস্টের এলিয়েনেশন, সেই হিউমার, সেটাকে কিন্তু কোনোভাবে সিনেম্যাটিক করছে না, একদম স্টেজের ভাষাটা মেনেই করছে, কিন্তু কি একটা যেন আলাদা হচ্ছে। সো আমার কাছে ওটা খুব বড় একটা ভরসার জায়গা, না হলে আমি হ্যামলেট করতেই পারতাম না যদি ওই টেকটা আমার ভেতরে না আসতো। এবং তারায় তারায় করার সময় অঞ্জনদার সাথে আরেকবার কাজ করতে গিয়ে আমার মনে হলো যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, যে মানে আমার চোখের সামনে লোকটা যেটা করছে সেটা ভিনসেন্ট ভ্যান গগের চরিত্রে সেটা সাংঘাতিক। তো আমার কাছে এই ইনফ্লুয়েন্সগুলো ফাইনালি আমি কালমিনেট করার একটা সুযোগ হ্যামলেটে পেয়েছি। তো সেইটার একটা ব্যবহার করার চেষ্টা করেছি, যে স্টেজের গ্রামার এবং নর্ম মেনেও একটা অন্য রকমের অভিনয় করার চেষ্টা, এবং সেটা দেখলাম মানে বেশ রেজোনেটেড হয়েছে ইয়াং অডিয়েন্সের কাছে, কারণ বাংলা থিয়েটার দেখতে ইয়াং অডিয়েন্স খুব বেশি আসে না, কিন্তু আমাদের ক্ষেত্রে আমি খুব খুশি হলাম যে ক্লাস 8 থেকে কলেজ 3rd ইয়ারের যে পিরিয়ডটা, সেই অডিয়েন্সটাই মেন, তো সেইটাই টার্গেট ছিল ইচ্ছে হ্যামলেটের ক্ষেত্রে। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কথা তুই বলেছিস, মা ও বাবার ভূত। সেখানে যদি মা আর বাবা এরকম পাওয়ারফুল হয়, তাদের ভূত তো আরো বেশি পাওয়ারফুল হয়। অ্যাবসলিউটলি। তুই তোর শৈশব নিয়ে বল, আর তারপর মা বাবার ভূত। আমার শৈশবটা একদিক থেকে খুবই রূপকথার মতন একটা শৈশব, কারণ এরকম ভাবাই যায় না যে যে পেশার সাথে আমি যুক্ত থাকতে চাই সেই পেশার মধ্যেই আমি ঘুমোচ্ছি, সেই পেশার মধ্যেই আমি উঠছি। আমাদের স্বপ্ন সন্ধানী সদস্যদের সাথেই আমার বন্ধু হয়েছে, জীবনে প্রথম বন্ধু বান্ধবদের বয়সী হচ্ছে কাঞ্চন মল্লিকের বয়সী লোকজন আর কি। সুতরাং আমি কাঞ্চুয়া, বুড়ো মামা, আমাদের দলে তখন যারা ছিল সন্দীপ দা, এরকম অনেকে ছিল, যারা অনিমেষ ভাদুরী, সুতরাং সবাই আর কি 30, 35, 40 বছর বয়সে কাকু জেঠু দাদারা হয়েছে বন্ধু, তাদের সাথেই ঘুমোচ্ছি, তাদের সাথেই খাচ্ছি, থিয়েটারের স্টেজে মানে খেলা করার মতোই ঢুকে পড়ছি, এটার থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু আমার কনসিয়াস চয়েস ছিল না যে সেটা করছি মানে আমি অভিনেতা হব, সেই কনসিয়াসনেসটা পরে এসছে। এবং আমার কবে, বীরপুরুষের পরে? তা আগে? না না, বীরপুরুষের পরে আমার মনে হয়, বীরপুরুষের পরে ধরে নাও আমার 2013-14 থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি সিরিয়াসলি অভিনয় করার কথাটা মানে সত্যি চিন্তা করতে পারি। এবার আমি যে খুব অন্য কিছু করতেও পারতাম তা নয়, কারণ আমি হাতি ঘোড়া খুব একটা কিছুতে ভালো সেরকম মানে সাংঘাতিক ভালো কিছু ছিলাম না। মানে ধরো আমি পড়াশোনাতে খুব মিড লেভেল স্টুডেন্ট ছিলাম, যে সেটা নিয়ে কিছু পড়াশোনার একাডেমিক কেরিয়ার করতে গেলেও সেটার জন্য যে মেধাটা দরকার মানে সেইটা আমার নেই। সুতরাং আমি হয়তো পারফর্মিং আর্টসেরই কিছুর সাথে যুক্ত হতাম। তো আমি রূপকথার মতো বলছি, কারণ আজকে যে কোনো বাড়িতে এইটা একটা চিরাচরিত ক্রাইসিস, যে কোনো জেনারেশনের কাছে তুমি যেটা হতে চাইছো সেটার সাথে তোমার মা বাবার একটা বিরোধ, এবং একটা বড় সময় জীবনে চলে যায়। মানে আই ক্যান রেজোনেট, কারণ আমারও একই প্রায়, কারণ আমার বাবা মারও যেহেতু নাটকের দল ছিল। কারেক্ট সেই একই জায়গাতে। কিন্তু আমি ধরো আমার বন্ধু বান্ধব যাদের সাথে বড় হয়েছি, আমি পরেও দেখেছি মানে একটা গোটা সময় মানুষের চলে যায় বাড়িতে কনভিন্স করতে যে এটা একটা পেশা, এটা একটা সিরিয়াসলি নেওয়া উচিত। তো সেই বিরোধটা জীবন থেকে প্রথমেই চলে যাওয়া মানে আর তুমি কি চাই, এটাই তো প্রিভিলেজ, সাংঘাতিক প্রিভিলেজ। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাকে পয়সা খরচ না করে, কোনো রকমের কাঠখড় না পুড়িয়ে, যোগাযোগ স্থাপন না করে, এবং যেটা আমাদের দেশে একটা ফান্ডামেন্টাল সমস্যা যে আমাদের কোনো ইনস্টিটিউশন নেই যেটা ইনস্টিটিউশনালি অভিনয় শেখাতে পারে। হয়তো ইনস্টিটিউশনাল অভিনয় শেখানোতে আমি বিশ্বাসী নই, কিন্তু তোমাদের একটা ফর্মাল জায়গায় আসতে হবে, একটা ট্রেনিং, ক্রাফটের ট্রেনিংয়ের। কিন্তু ধর তুই ইনস্টিটিউশনাল ট্রেনিং এর পক্ষে নোস, কিন্তু তুই যখন একটা স্টুডিও স্ট্যাটিস্টিক্স, আমি ওটাই বলছি, অ্যাবসলিউটলি তোমাকে তো রাখতেই হবে। আমি ওটাই বলছি বেসিক জায়গাটা তোমাকে তো ওইটা নেই আমাদের, মানে
আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে ইনক্লুড করে বলছি, আমাদের কোনো প্রপার, তুমি যেটা বলে যে অ্যাক্টর স্টুডিও লস অ্যাঞ্জেলেসের বা তোমার নিউ ইয়র্কে বা লস এলেতে বা তোমার ইউরোপের যে বিখ্যাত বিখ্যাত ফিল্ম স্কুলগুলো আছে, আমি নিজে লন্ডনের একটা ফিল্ম স্কুলে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছিলাম স্কলারশিপ, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। নেইটা কেন আমি জানি না, হয়তো হীনমন্যতা, টাকার জন্য নয়, কারণ আমাদের দেশে রাজ্যে যে টাকাগুলো যে জায়গাতে ব্যয় হয় সেগুলো একেবারেই তুমি জানো কোথায় ব্যয় হয়। কেউ কখনো সিরিয়াসলি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে একটা মানে একটা একটা স্ট্রাকচার দেওয়ার কথা কখনো ভাবা হয়নি। এটার একটা মানে যদিও ইব্রাহিম আল কাজী যে সময় তৈরি করেছিলেন তোমার এনএসডি, সেটা পেছনে একটা সরকারি, কিন্তু সেই সময়কার রাজনীতি আর এই সময়কার রাজনীতির মধ্যে একটা বিরাট ইব্রাহিম আল কাজীর এনএসডি তে ওমপুরীকে অ্যাডমিশন দেওয়া হচ্ছিল না, কারণ তুমি না হিরোর মতো দেখতে না ভিলেনের মতো। এবার এটা না আমাদের মানে এন্টারটেইনমেন্ট প্র্যাকটিসের যে সংজ্ঞাটা, ইতিহাসটা, সেইটার একটা গন্ডগোল। ধরো হুইসলিং উডসে নাকি আমি শুনেছি গেলে ঘোড়া চালাতে শেখানো হয়, কিন্তু আমি ঘোড়া চালাতে শিখে বা দারুণ লাঠি ঘোড়াতে শিখে তো আমার লাভ নেই। আমি বেসিক চরিত্রটা আসবে সেদিন করবো, কিন্তু আমি গিয়েই আমি মানে কালার ডিপার্টমেন্ট বা আমি মানে টাকা খরচ করবার কারণগুলো দেখাতো, কেন ওইরকম যে একটা হিউজ ওরা অ্যাডমিশন ফি নেয়। তো সেটাই যে আমাদের হয়তো এন্টারটেনমেন্টকে আমরা যেভাবে ভিউ করেছি, মাস এন্টারটেনমেন্ট, কিন্তু কারোর কখনো মনেই হয়নি যে অভিনয়টা শেখানো দরকার, হিরোর চেহারা দরকার, ব্যারিটোন দরকার, বা সে একটা পাঞ্চ লাইন, মানে সে হয়ে সেই পাঞ্চ লাইনটা দিলেই অডিয়েন্স দেখবে, মানে সে চরিত্র হয়ে দিলে সেটা হবে না। তো হয়তো সেটা একটা কারণ, কিন্তু যেটাই হোক, কিন্তু আমাদের আমি যেটা বলছিলাম যে আমাকে কখনো এই ল্যাকটা আমি অনুভব করিনি, কারণ আমার বাড়িতেই একটা ইনস্টিটিউশন অফ সর্টস একদমই সেটা ছিল। এবং আজকে সত্যি যেটা আমার মনে হয় যে কলকাতা, পশ্চিমবাংলায়, কলকাতা না পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যেটা রিটেন করতে পেরেছে, যে অ্যাক্টিং স্কুল হচ্ছে যে কোনো থিয়েটার গ্রুপ, কারণ সেইটা এর থেকে ভালো অ্যাক্টিং স্কুল বা ইনস্টিটিউশন কিন্তু নেই, তুমি কোথাও পাবে না। সুতরাং সেইটার জন্য আমি খুব প্রিভিলেজ, আমি না নাট্য পরিবারেই আমার জন্মগ্রহণ হয়েছে, এবং সেই প্রিভিলেজটা মানে বিরাট। কারণ আমি পরে দেখেছি যে, আমি আবার খুব প্রিভিলেজের জায়গা থেকেই বলছি যে, ধরো এক্সপোজারটা একটা খুব না, যত আমার সময় যাচ্ছে মনে হচ্ছে খুব জটিল একটা বিষয়। কারণ এক্সপোজার পাওয়াটা নিশ্চয়ই আমরা সবাই চাই, কিন্তু তুমি কিভাবে এক্সপোজারটা পাচ্ছ সেটাও খুব এসেনশিয়াল। অ্যাল পাচিনোর একটা খুব সুন্দর ইন্টারভিউতে বলেছিলেন যে, আই এম এগেনস্ট রিহার্সাল অ্যাট টাইমস ইফ সামবডি ডাজ নট নো হাউ টু রিহার্স। বা ধরো এটা আমি প্রতিনিয়ত ফিল করি, যারা ছবির আগে সবাই এখন বলে যে একটা ওয়ার্কশপ করি। আমি কিছুদিন আগে একটা ছবিতে অভিনয় করলাম, তার 5 দিন ওয়ার্কশপ হলো, যে ওয়ার্কশপটা আমি বুঝতে পারলাম কোনোভাবেই কাজে লাগলো না, বড় উল্টে ক্ষতি করে দিল, এবং সেটা রিফ্লেকশনটা কোনোভাবে ফিল্ম ফ্লোরে হলো না। তো রিহার্সাল করাতে না জেনে রিহার্সাল করিয়ে কোনো লাভ নেই। তো সেরকম ভুল যোগাসন আরো ক্ষতিকর। শুধু এক্সপোজারটাও খুব ডেঞ্জারাস একটা জিনিস, কারণ আর্ট বা ধরো আমি বলছি যে কোনো আর্ট তো একটা মানে শিল্প মাধ্যম, তো একটা রিলেটিভ জায়গা। ভালো খারাপকে ওরমভাবে নির্বাচন করাটা খুব কঠিন হয়, যে ভুল অভিনয় ঠিক অভিনয়, ভালো সিনেমা খারাপ সিনেমা, ভালো। এবার গান তুমি বলতে পারো ভালো গান খারাপ গান, কারণ গানের একটা গ্রামার আছে। কেউ একটা গায়ক বা গায়িকা সে যদি নোট ভুল লাগায়, তুমি সেটা চিহ্নিত করে বলতে পারো যে এই তো এটা ভুল। বা একটা বাদ্যযন্ত্র বাজানো, আমি গিটারে যদি আমি একটা ভুল কর্ড বাজাই, সেটা বোঝা যাবে সেটা ভুল। কিন্তু অভিনয়তে তুমি কি দেখে চিহ্নিত করবে যে এটা ভুল অভিনয় আর এটা ঠিক অভিনয়, বা এই নাটকটা বা ভালো নাটক, এটা খারাপ নাটক? এইটা খুব ডেঞ্জারাস একটা জিনিস আমার মনে হয়। তো এটার এক্সপোজারটা কে কিভাবে পাচ্ছে সেটার উপর তার গোটা কেরিয়ার ডিপেন্ড করে আছে আমার মনে হয়। কারণ আমাদের তো সত্যি যেন মানে ইনস্টিটিউশনাল ল্যাকের জন্য আমাদের বাধ্য হই আমরা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে বাড়িয়ে সেই এক্সপোজারটাকে পাওয়া। সেটা বিভিন্নভাবে হেল্পও করে, মানে বহুমুখী এক্সপোজার হেল্পও করে, কিন্তু আমার মনে হয় বহুমুখী এক্সপোজার অনেক সময় ক্ষতিও করে দিতে পারে। কারণ অনেক কিছু দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড এবং এক্সপোজড হয়ে আলটিমেটলি কোনোটাই তুমি ইমপ্লিমেন্ট করে উঠতে পারলে না। তো এই জন্য আমি খুবই কৃতজ্ঞ যে আমি এই অভিনয়ের যে গ্রামার বা অভিনয় চিহ্নিত করার যে গ্রামার, ভালো অভিনয় খারাপ অভিনয়, সেটা আমি একটা খুব ক্লিয়ার আইডিয়া ছোটবেলা থেকে পেয়েছি। যেটা খুব মজার কথা যে আমি বড় হওয়ার পরে সেটাকে আবার খানিকটা ডিজোনও করতে পারি এখন আর কি। সেটা আমার ভালো লাগে, করতে হয় তোমাকে আর কি। সুতরাং সেই ডিজোনও করতে পারি বিকজ অফ আদার এক্সপোজার, কিন্তু বেস তৈরি করার জায়গা থেকে আমি কৃতজ্ঞ। এবার সেইটা আমার এখন মনে হয় যে, তুমি যে ভূতের প্রসঙ্গটা বললে, ভূতের দুভাবে আমি উত্তর দেবো। একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে মা বাবা, আর একটা হচ্ছে প্রফেশনাল জীবনে মা বাবা। তার কারণ তোদের তিনজনের সাথে আমার অন্তত 12-20 বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। তোরা রনে বনে জঙ্গলে সিনেমা হলে একসাথে সুরঙ্গনা আসার আগেও এখন 4 জনকে দেখা যায়। তো বা আমার বন্ধু বান্ধবরা, রাজস্বী আমার খুব কাছের বন্ধু, ও শুক্রবার করে চলে আসে। তো খুব ক্লোজলি নিট
তোরা? খুবই খুবই আমি ওইটা বলছি, ওইটা একটা ব্যক্তিগত জায়গা থেকে তো, আর একটা প্রফেশনাল জগৎ। প্রফেশনাল জগৎটা আগে দিয়ে দিই, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমি একটা পয়েন্ট বলতে চাইবো যে এইটা একটা খুব বাজে এখন বোকা তর্ক হয়ে গেছে, খুব টায়ারিং একটা তর্ক হয়ে গেছে, যে নেপোটিজম। এবার আমাদের ইন্ডাস্ট্রিতে আমি মনে করি আর ইন্ডাস্ট্রি ইজ নট ইভেন ফিট টু অ্যাপ্লাই নেপোটিজম। নেপোটিজম সেইখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে যে ইন্ডাস্ট্রিটা অনেক বড়, যে মা বাবাদের কথা আমরা বলছি তাদের প্রতিপত্তি তুমি যদি দেখো, যে যদি এখন মনে করে অমিতাভ বচ্চনের পরিবার দেখে বা শাহরুখ খানের পরিবার দেখে কেউ যদি বলে এই তো কৌশিক সেন বা রেশমি সেনের পরিবার, এটা কোনোভাবে এই যুক্তিটা দাঁড়াবে না। জানিস তো নেপোটিজমটা না ওভাবে কাজ করে না। মানে ধর অপুদার কাজ পাওয়াটা হয়তো সহজ হয়েছে, কিন্তু মেন চরিত্রে যাওয়াটা কিন্তু একটা জার্নি। স্বস্তিকা সন্তু মুখার্জির মেয়ে হতে পারেন, লড়াইটা কারো থেকে কম করতে হয় না, কিন্তু উল্টে আমার মনে হয় আরো বেশি, বিশেষ করে আমি তোমাকে বলছি আমি যে সময়টাতে এখন কাজ করছি সেই সময়টাতে কেন আমি তোমাকে বলি দুটো, একটা হচ্ছে নেপোটিজম আমাদের এখানে সত্যি অ্যাপ্লাই করা যায় না, এবং আমার ওভারঅল নেপোটিজম নিয়ে যেটা মনে হয়, সে তুমি বম্বে বলো হলিউড বলো, কি যদি তোমার সমস্ত প্রতিপত্তি টাকা ক্ষমতা দিয়ে একজনকে তার সন্তানকে যদি লঞ্চ করেও দেয়, আলটিমেটলি তুমি যেটা বলে জার্নিটা কিন্তু তোমাকে, তোমার যদি সাবস্টেন্স না থাকে তুমি কোনোভাবে কোথাও যেতে পারবে না, এবং সেটার প্রচুর উদাহরণ আছেও কিন্তু আমাদের চোখের সামনেই আছে। মানে বম্বেতে তুমি যদি দেখো আয়ুষ্মান খুরানা যে আউটসাইডার এবং অর্জুন কাপুর যে ইনসাইডার, তুমি দেখো সেই মানে সংজ্ঞাটা তুমি দেখো, এবং আজকে একটা রণবীর সিং চলে আসার পরে কিন্তু রণবীর কাপুরকে যথেষ্ট বিপদে পড়তে হয়েছে, এবং আমি ভীষণ পছন্দ করি রণবীর কাপুরকে এবং রণবীর সিং, দুজনকে অভিনেতা হিসেবে দুজনেই অপূর্ব অভিনেতা, কিন্তু সেইটা না তোমার মানে একটা থ্রেট কিন্তু হয়ে যায়, এবং সেটা হচ্ছে গুড থ্রেট। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের মানে ওভারঅল নেপোটিজম একটা, এবার তুমি যদি বলো সুযোগ, আচ্ছা নেপোটিজম যদি আমরা শুরু করি, দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবি ঠাকুর, হ্যাঁ, এবং আমি শিল্প মাধ্যমে বলছি না গো, আমি বলছি এটা যেটা প্রবলেম পাবলিক ন্যারেটিভে, সবাই যে যার মা বাবা যে প্রফেশনে আছে সবার কিন্তু একটা ইচ্ছে, যেটা ভুল ইচ্ছে না থাকে, যে আমি আমার পরের জেনারেশনকে একটা সেই প্রফেশনে সে যেতে চায়, এটা ডাক্তারদের মধ্যে নেই, এটা টিচারদের মধ্যে নেই, এটা তুমি অন্য কেউ ধরো, মানে আমি যদি সাংবাদিকতা আমি জানি না, মানে আমি বলছি এনি প্রফেশন এই ন্যাকটা থাকে, আমাদের প্রফেশনটা চর্চিত বলে সেটা লোকের চোখে আসে বেশি। এবার নিশ্চয় সুযোগ পাওয়া একটা বিরাট ব্যাপার, বিয়েটা শুরুই হতো না। এক্স্যাক্টলি, আমার গুহায় আমি আমার শিকার করা মাংস রেখেছি, কেউ আমাকে মেরে ফেললে যেন আমার ছেলে পায়, হ্যাঁ প্রিসাইসলি সো। না এবার এই জায়গা থেকে আমার মানে নেপোটিজমের থেকে যেটা আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি বা অনেক ইন্ডাস্ট্রি, আমি তোমাকে বলছি সাংঘাতিক শিকার, এখন তো সাংঘাতিক লেভেলে আমরা চলি, একটা কিছু ট্যাগ তোমায় দিতে হবে, তো আমি যদি সামাজিক ট্যাগটাকে ধরি সেটা হচ্ছে ফেভারিটিজম, যে আজকে তুমি কাজ পাওয়াটা তোমার, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ভীষণভাবে ডিপেন্ড করে আছে যে তুমি কাজ মানে আক্ষরিক অর্থে তুমি কার পৃষ্ঠপোষকতা করছো, তুমি কোন ক্যাম্পের অংশ। সবার একটা করে ক্যাম্প আছে রাহুলদা, তুমি সেটা খুব ভালো করে জানো, এবং সেই ক্যাম্পে তুমি কবার যাচ্ছ, কতটা ঘনিষ্ঠতা তোমার রয়েছে সেই ক্যাম্পে, এবং তুমি ঠিক টিক বক্সগুলো যদি মানে বক্সগুলো যদি টিক করতে পারো, সেইটার উপরে না অনেকটা কাজ পাওয়া নির্ভর করে আছে, এবং সেইখানে আমার মনে হয় যে নেপোটিজম ইজ আ ফেলিয়ার ইন ফ্রন্ট অফ ফেভারিটিজম। কারণ আমি আমার 10-12 বছরে আমি ইন্ডাস্ট্রিতে যা দেখলাম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে সেখানে ভীষণভাবে এই পৃষ্ঠপোষকতার জায়গাটা আছে, এবং ভীষণ একটা ল্যাক অফ, এবং কি ইন্টারেস্টিং সেটার মধ্যে একটা ল্যাক অফ কামারেডারি আছে। মানে পৃষ্ঠপোষকতা মানে কি, আমি ধরো তোমার ক্যাম্পের রাহুলদা তুমি খুব ভালো, রাহুলদা তুমি যা করছো না, রাহুলদা তোমার জুতোটা ভীষণ সুন্দর লাগছে, ওফ তুমি যে এই যে বসে তাকিয়ে আছো, তুমি যা করলে ছবিটা খুব ভালো লাগলো, এটাতে তো তোমার অ্যাপারেন্টলি আমার উপর তুষ্ট হওয়া উচিত, কিন্তু আসলে এটাও ফেক। আমার যেটা মনে হয় যে আমাদের এইটা যেই আমি তোমার ঘর থেকে বেরিয়ে গেলাম, তারপরেই কিন্তু তুমি দেখলি ঋদ্ধিটা না যা তৈরি হয়েছে সেটা আলটিমেটলি কিছু বেনিফিট করছে না, অন্য রকমের জিনিসপত্র অনেক রকমের হিসেব বেনিফিট করলে একটা মানুষ কাজ পায়, আর যেগুলো আক্ষরিক অর্থে বেনিফিট করে না তখন সেই পৃষ্ঠপোষকতাটা করেও খুব একটা লাভ হয় না বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের এখানে এটা ভীষণ প্রিডমিনেন্ট যে কেউ কারুর না উন্নতি সহ্য করতে পারে, না কেউ তার সাকসেসটা মানে মানে পেলে মানে প্রকৃত কারণে যদি সে পায়ও বা যদি খারাপ কারণে পায়, সব কটা নিয়ে একটা তার সমালোচনা আছে, এবং ভীষণভাবেই আমি ও আচ্ছা ওর ছবি 4টে শো পেয়ে গেল, আচ্ছা ঠিক আছে আমি হল কমিয়ে দিই, আচ্ছা আমি তাহলে ওকে 4টে ছবি দেবো না। মানে আমি বলছি আমাদের পরিবেশটার মধ্যে মানে রাজনীতি রাজনৈতিক দল এসব অনেক পরে আমার মনে হয়, কারণ আমরা নিজেরা
কোনো অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি আমাদের কামারেডারি আমি যত বুঝতে পারছি এটা ভীষণ ল্যাক করে যাচ্ছে। তো এরকম সময় আমি বলছি নেপোটিজম দিয়ে কোনো আলোচনা দাঁড় করানো যাবে না। কোনো প্রিভিলেজ তুমি বোঝাতে পারো না, ও তুমি দারুণ প্রিভিলেজ কিন্তু ঋদ্ধি, এটা হয় না। আমার একটা ছবিতে কাজ করার সূত্রে আরেকটা ছবির আমি কাজ পেয়েছি, মানে কাহানি আমি অডিশন দিয়ে পেয়েছি, কাহানি দেখে অনির চরাঙ্গাতে আমাকে কাস্ট করেছিল। আজকে চিলড্রেন অফ ওয়ার বলে আমি একটা হিন্দি ছবি করেছিলাম, সেটা খুবই ভালো, মানে খোঁজ দিয়েছিল আমাদের এখানে শীর্ষেন্দু জেঠুর যিনি কন্যা দেবলীনাদি আমাকে আলাপ করিয়ে দিয়েছিল মৃত্যুঞ্জয়ের সাথে। সেটা দেখার জন্য আমি পার্চড পেয়েছি। ওপেন টি বায়োস্কোপ অনিন্দদা অনেকদিন ধরে ভেবে রেখেছিল যে এইভাবেই করবে, ওপেন টি বায়োস্কোপ দেখে আচ্ছা অন্য কারুর মনে হলো ওকে এটাতে নি, বা কৌশিক কাকুর মনে হয়েছিল যে নগর কীর্তন, মানে আমি ধরো চিরদিনই তুমি যে আমার 2 তোমার নেমসেক ছবির যে সিকুয়েল, একেবারেই সিকুয়েল সেটা নয় যদিও, সেখানে আমার একটা ছোট্ট মানে মহিলা চরিত্র অভিনয় করার একটা দৃশ্য ছিল পালা গানের, হয়তো সেটা দেখে কৌশিক কাকুর মনে হয়েছিল যে আচ্ছা ওকে এরকম একটা চেহারায় কাস্ট করা যেতে পারে। তো আমি একটা কাজ থেকে আর একটা কাজ পেয়েছি এবং আমি এটাই ঘটে এবং আমি কোনোদিন আমার বাবাকে আমার মাকে উল্টে আমি মানে একেবারে নন ইন্টারফেয়ারিং, মানে ডেঞ্জারাসলি নন ইন্টারফেয়ারিং আমার মা বাবা, মানে মানে আমার যদি ফ্লোরে কোনো কোথাও ঝামেলা ঝগড়া হয় সেটাও আমি কিন্তু কোনোদিন দেখিনি যে বাবা ফোন করে হ্যাঁ কি হয়েছে শুনি, মা গেল চলে, এইটা কোনোদিন হয়নি। মানে ওরা ডিসএনগেজড, মানে অত্যাধিক ভাবে ডিসএনগেজড। সুতরাং আমার যেটা আমি বুঝতে পারি যেটা বিপদ হয়েছে যে পারসেপশন, রাহুলদা, পারসেপশন একটা খুব ডেঞ্জারাস জিনিস আমাদের পৃথিবীতে, এবং পোস্ট ট্রুথ যে সমাজে আমরা বাস করছি, যে পোস্ট ট্রুথ মানে হচ্ছে যে তোমার যে তুমি আর ট্রুথটা তোমার সমাজ থেকে অবলিটারেটেড হয়ে গেছে, যে আজকে সবটাই তোমার যে ট্রুথটা শেপ করা হবে, যে ন্যারেটিভটা শেপ করা হবে। ধরো আজকে রাহুল গান্ধী হচ্ছে পাপ্পু, এবার এইটা রাহুল গান্ধীর পাপ্পুটা কিন্তু এটা খুবই সুপরিকল্পিত ব্রিলিয়ান্টলি থট পলিটিক্যাল ন্যারেটিভ, যেটা তোমার এখনকার যিনি মানে এখনকার যারা তোমার রুলিং গভর্নমেন্ট ভারতবর্ষে তাদের তৈরি করা একটা ন্যারেটিভ। বা তোমার যদি মনে হয় যে কালকে আমি সোশ্যাল মিডিয়াতে এটা তৈরি করে দেবো, যে তুমি ধরো পাপ্পু রাহুল গান্ধী হয়তো সত্যি পাপ্পু হয়তো নয়, কিন্তু আমি সেটা না জেনেই টার্মটাতে আকৃষ্ট হয়ে একটা ওপিনিয়ন ফর্ম করে নিচ্ছি। বা আজকে এই যে ধরো সেকিউলার শব্দটা হঠাৎ একটা ধরো গালাগালি হয়ে গেল, এবার তুমি যদি কাউকে যদি জিজ্ঞেস করো, আমি কিছুদিন আমি নিজেই বলে যে আমার একটু পড়া দরকার সেকুলারিজম মানে কি, আমি যেটাকে সেকুলারিজম বা আরো 10টা লোক যেটাকে সেকুলারিজম ভাবছে সেটা কিন্তু অত সেকুলারিজমে একটা কোনো নির্দিষ্ট ডেফিনেটিভ মানে নেই। প্রত্যেকটা দেশ কনস্টিটিউশনে সেকুলারিজমকে তাদের মতন করে কিন্তু ইন্টারপ্রেট করে এবং ইমপ্লিমেন্ট করে, এবং সেখানে সেকুলারিজম মানে আমাদের এখানে লোকে যে সেন্সে ইউজ করে যে সেকুলার আমি বলে দিলাম মানে হচ্ছে, মানে আমি হয়তো বাংলায় তুমি এটা কোনো যে কোনো গালাগালি বেছে নাও যেটা আমাদের খুব স্বতঃস্ফূর্ত হয়, তুই হচ্ছিস অমুক ড্যাশ, সো সেকুলারটা আমি ড্যাশটা না বলে সেকুলার দিয়ে রিপ্লেস করে দিই। আক্ষরিক অর্থে কিন্তু কেউ জানে না সেকুলার মানেটা ঠিক কি। বা ধরো খুব ইন্টারেস্টিংলি বুদ্ধিজীবী, যে এইটা একটা খুব ইন্টারেস্টিং ন্যারেটিভ, আমার দারুণ লাগে এটা এখন, যে কিছু হলেই ধরো আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটলেই যে কি দাদা বুদ্ধিজীবীরা কোথায় বলুন, বুদ্ধিজীবীদের ডাকুন, বা এখানে কিছু হলে সেকুলারদের ডাকুন। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে বুদ্ধিজীবী মানে আজকে কি আমাদের অফিসিয়াল বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বুদ্ধিজীবী পার্টি বলে কোনো পার্টি আছে? নেই। আজকে পশ্চিমবাংলাতে বুদ্ধিজীবী শব্দটাকে কালিমালিপ্ত করার জন্য যথেষ্ট কারণ আছে, আমি সেটা 100% স্বীকার করি, কারণ সেই বুদ্ধিজীবী শব্দটা তথাকথিত সেই লেবেলটা যারা ওন আপ করেছিলেন একটা বড় সময়, তাদের যে দৈন্যতাটা দেখা গেছে এবং তাদের যে লোভী স্বার্থপর চেহারাটা বেরিয়ে পড়েছে বা যে ব্যভিচারিতার চেহারাটা বেরিয়ে পড়েছে, সেটার জন্য বুদ্ধিজীবী লেভেলটা টার্নিশড হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি বলছি সেই তর্কে না গিয়েই যে বুদ্ধিজীবী শব্দটাকে আক্রমণের হিসেবে ব্যবহার করছে সে কিন্তু মানেটা জানে না যে আসলে বুদ্ধিজীবী মানেটা কি। কিছুদিনের পরমদা একটা ইন্টারভিউতে দারুণ বলেছে যে আমাকে লোকে কেন আতেল বলে, কেন আতেল শব্দটা শুনে যাদের কথা আমাদের মনে হয় বলে শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে আতেল বলা হয়, সেখানে আমি নিজে কোনোদিন ভাবতে পারিনি আমার সাথে এই শব্দটা কেন ব্যবহার হচ্ছে। লোকে জানেই না যে অর্ধেক লোক আতেল কথাটার মানেটা ঠিক কি। মানে এটা আসে হচ্ছে আমাদের একটা চট জলদি, আমি আমার দায়িত্ব এড়ানোর জন্য আমার একটা লেবেল চাই, আমার ফ্রাস্ট্রেশনটাকে আমি ডিল করতে পারছি না বলে আমার একটা অন্য জায়গায় সেটাকে ভেন্ট আউট করে দিতে হবে। ধরো মানে আমি জানি যে আজকে আমার রাজ্যে বা আমার দেশে একটা ঘটনা ঘটলো, সেখানে আমি সেকুলারদেরকে টেনে এনে কি করব? আমি তো আমার দেশের
ডিফেন্স ব্যবস্থাটাকে প্রশ্ন করব, বা আমি আমার দেশে ধরো যে জিনিসগুলো ল্যাক করছে বা যারা এই দায়িত্বটা পালন করছে, ধরো বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদেরকে আমি প্রশ্নটা করবো, যাদের কাছে প্রশ্নটা করা যায়। আমি সেকুলারদের টেনে এনে প্রশ্নটা কেন করবো? নিউজ রিডার সরাসরি নিউট্রালিটি এক্স্যাক্টলি সরাসরি বলছে যে কিসের কুসুম কথাটির অর্থ কিসের মুসলিম, এক্স্যাক্টলি সরাসরি হেট স্পিচ। আর শুধু আমি না, আমি ব্যাপারটা শুধু আমি তোমাকে রিলিজিয়াস টার্মোয়েল দিয়ে শুধু বলছি না, আমি বলছি এই প্র্যাকটিসটা রাহুল দা, এটা শুধুমাত্র ধরো মানে মানে একটা মানে কমিউনাল অ্যাঙ্গেলের বাইরে আমি বলছি যে এটা কিন্তু বিগত 15-20 বছর ধরে প্রাইম টাইম মিডিয়া এই কালচারটাকে ব্রিড করেছে, যে আমি সন্ধ্যেবেলা 8টার সময় খুলে দেখবো যে 3-4টে আমাদের যারা লিডিং রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ বসে আছে, এবং কেউই একটা ঘটনা ঘটেছে সেটা কোনো সমাধান চাইছে না, শুধু টিআরপি, আমি সেন্সেশন চাইছি শরীরে। সেখান থেকে আমি যদি এটা ফিড হতে 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 আমি একটা স্পেস পেলাম সোশ্যাল মিডিয়া, যেখানে আমি এই জিনিসটা করতে পারবো, তো আমিও ওই মডেলটাকে, তুমি এক্স্যাক্টলি যেটা বলছো সেটাকে রেপ্লিকেট করে ছোট স্তরে সেটা ঘন্টা খানেক সঙ্গে হ্যাজানটা আমি আমার ইয়েতে চালাচ্ছি, মোবাইলে চালাচ্ছি আর কি। তো আমিও তাকে কি গালাগাল করছি, সে আমায় গালাগাল করছে, সেকুলার, বুদ্ধিজীবী, অমুক তমুক, পাপ্পু, হ্যান ত্যান, এই ট্যাগের একটা দোকান তৈরি হয়েছে। আচ্ছা, আমার আজকের নতুন একটা কোথা থেকে, আমি ওইটাই বলছি যে এই মার্কেটে একটা নতুন তোমার ট্যাগ লাগবে, যে আচ্ছা আজকে বাজারে কি হলো, এই আজকে কিন্তু সেকুলারটা চলছে, এই সেকুলার 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 হ্যাশট্যাগ, এই আজকে বুদ্ধিজীবীরা চলছে, এই চলছে চলছে, আচ্ছা কালকে কুম্ভ মেলা চলছে, আচ্ছা তারা হ্যাশট্যাগ কুম্ভ মেলা, আচ্ছা এখন কি চলছে বাজারে, আচ্ছা আজকে ধরো তোমার অল আইজ অন গাজা, এটা সবটাই একটা তোমার হ্যাশট্যাগ, যাতে তুমি সেলফ রেসপন্সিবিলিটি এড়িয়ে তুমি অন্য কারুর উপর সেই দায়টা চাপিয়ে দিতে পারো, এবং বা যাদের সেই দায়টার জন্য প্রশ্ন করা উচিত, তুমি তাদের অবধি পৌঁছানোর আগেই তোমার একটা অন্য জায়গায় সে ঠেলে দিচ্ছে। তোমার ডেস্টিনেশন হচ্ছে ডান দিকে, কিন্তু তারা পরিকল্পিতভাবে তোমাকে বাঁ দিকে চৌমাথার মোড়ে ঠেলে দিচ্ছে, তুমি ওই গলিতে যেতে পৌঁছতেই না পারো। সো সিমিলারলি আমার ক্ষেত্রে আমি যেটা বলছি, এবার এত বড় একটা অনুষঙ্গ কেন টানছি, যে কোনো কিছুই তো আর বিচ্ছিন্ন ঘটনা না, তোমার সব ঘটনার মানে প্রভাব সব কিছুতেই পড়বে। তো আমি নিজেই পারসেপশনটা খুব শিকার হয়েছে, আমি এই জন্য কথাটা বলছি যে আজকে পাকাটা দেখো, এটা আমার মনে হয় যে তুমি যে কোনো বিষয় নিয়ে যদি ওপিনিয়নেটেড হও, এটা লোকের একটা মনে হয় যে থ্রেট ফিল করে, কারণ আমাদের এখানে সামহাউ লোকে একটা শৈশব বা মানে শিশু ভোলানাথের কনসেপ্টটাকে একটু ভুল ইন্টারপ্রেট করেছে। লোকে ভাবে যে সারা জীবনই লোকে শিশু মন থেকে যাবে, এবং শিশু মনের সংজ্ঞাটা ঠিক কি ফোয়ারাই চাইছে এখন না, আমার মনে হয় লোকে শৈশবেরও ঠিক ইন্টারপ্রিটেশনটা যায় না, কারণ আমার মনে হয় বাচ্চারা সব থেকে বেশি ওপিনিয়নেটেড হয়, কারণ একটা বাচ্চা একটা ওপিনিয়ন দেওয়ার আগে দুবার ভাবে না, একদম মুখের উপর বলে দেয়। এবার আমাদের কাছে সামহাউ শৈশবের একটা ভুল ইমেজ সামহাউ হয়তো আজ, মানে শিশু মানে সে কি কথা বলতে জানে না, যে কারণে অপুর সংসারে বিশাল ঝামেলা হয়েছিল। অপুর ছেলে কাজল, হ্যাঁ, একটা মরা পাখি তুলে নিয়ে, হ্যাঁ এরকম নৃশংস কি করে হয় একটা শিশু, সত্যজিৎ রায় বলেছিল ওরাই এটাই হয়, ক্রুয়েল হতে পারে। সুতরাং এবার আমাদের বাঙালিদের একটা শৈশব, মানে আমি জানি না, বাঙালির একটা মানে সৎপাত্র মতন সুকুমার রায়ের লেখা সৎপাত্রের ইমেজ পছন্দ করে আর কি, এবং সেই ইমেজটার সাথে ফিট ইন না করলেই একটা সমস্যা হয়ে যায় যে তোমার ওপিনিয়ন আছে। সেই ক্ষেত্রে আমায় পাকা, ধরো আমার তো এখন, আমাকে ধরো 16 বছর বয়সে কেউ পাকা বলছে, আমি তাও মানতে পারি, আচ্ছা তার মনে হচ্ছে যে ছেলেটা বেশি কথা বলছে। আমি একদিন একটা ইউটিউবে একটা ইন্টারভিউতে অঞ্জন দত্তর একটা ইন্টারভিউর কমেন্টে একজন লিখেছে, ভদ্রলোক না বড্ড পাকা। আচ্ছা, এবার 65 বছর বয়সে একটা লোক পাকা না আর না পাকে, তাহলে সে কবে পাকবে? সো এটা একটা বাঙালিরা সামহাউ আমি দেখি, আমি অন্য কোনো স্টেটে দেখিনি, কিন্তু আমি তো অন্যান্য স্টেটে কাজ করেছি, পাকার কোনো প্রথমত হিন্দি ওয়ার্ড আমি জানি না, মানে পাকার কি কোনো হিন্দি জানো, মানে কি ট্রান্সলেশন বা ইংরেজি তুমি পাবে না, তো বাঙালিরাই এটা পেয়েছে। আমি জানি আম পাকে, কিন্তু মানে এবার এখানে আমাদের পাকাটা আমার কি, এই যে তুই এতক্ষণ কথা বললি, সেখানে তুই আয়ুষ্মান খুরানা নিয়েও কথা বলতে পারিস, তুই তারকফস্কি নিয়েও কথা বলতে পারিস, তুই থিয়েটারের স্টলওয়ার্সদের নিয়েও কথা বলছিস, তুই গাজা নিয়েও কথা বলছিস, তুই ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়েও কথা বলছিস, তুই তামান্না নিয়েও কথা বলছিস, তুই আল পাচিনো নিয়েও কথা বলছিস। এই যে স্পেকট্রাম, কারণ আমিও কখনো কখনো এটা ফেস করেছি, পাকা ফেস করেছি। আমি সেই সময় অতটা পপুলার ছিলাম না, তখন সোশ্যাল মিডিয়া অতটা ছিল না যে আমার ওপিনিয়ন গুলো অতটা বাইরে আসবে যেমন এখন আসে। তাই জন্য কি লোকে একটু থ্রেটেন ফিল করে? রাহুল দা, আমার মনে হয় যে আমি ওই জন্য বলছি এটা হয়তো, কারণ সেলিব্রিটির আরেকটা স্পেকট্রামে জলের মাপ কুইন্টালও হয়।
এক্স্যাক্টলি, কুইন্টালও হয়। কিন্তু আমি হচ্ছে সেটার সাথে এটার সংজ্ঞা নেই। আমি এইটা একটু তুমি নোট করে দিতে, এটা আমি পরে বলবো। কুইন্টালের ব্যাপারটা বা সেলিব্রিটিদের প্রতি ওভারঅল যে রাগটা এখন তৈরি হচ্ছে, সেটা খুব আমার খানিকটা বেশ সঙ্গতই মনে হয়, সেটা আমি পরে বলছি। কিন্তু পাকাটা আমি দেখলাম, এটা কিন্তু সেলিব্রিটি নন সেলিব্রিটি বলে না। মানে এটা তুমি যদি মানে যে কোনো একটা মানে একটা যদি এটা যে কেউ ছেলে যদি ধরো সে যদি ধরো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে, সে যদি খুব বেশি কথা বলে, ধরো আমাদের এখানে প্রবলেম আছে। ধরো আমি আমার এক পুরনো আমার গাড়ির যিনি চালক ছিল, আমি তাকেও দেখেছি বলতে যে বাবা দেখো ছেলে মেয়েগুলো যাদবপুরে বাইরে ফক ফক করে সিগারেট খাচ্ছে, হ্যাঁ পেকে গেছে খুবই। এটা বাঙালিদের একটা আছে নোশানে, যে এই দেখেছো সিগারেট খাচ্ছে, মেয়ে সিগারেট খাচ্ছে, এবং বাবা বাবা একটা সময় এক একটা পায় বা ট্যাটু, হ্যাঁ মুখের ওপরে একটা কিছু, তুমি এর ওপিনিয়ন দেওয়া পছন্দ করে না। কারণ আমার মনে হয় যে, আমি খুবই হামলি বলছি যে বাঙালি না ভীষণ, আমার এখন যতটা দিন যাচ্ছে মনে হচ্ছে, আমার মনে হয় সব থেকে অটোক্র্যাটিক জাতি। কিরম ভাবে বলছিস? অটোক্র্যাটিক মানে ভীষণ কন্ট্রোল ফ্রিক, মানে সব জায়গায়। মানে আমি বলছি মানে মানে স্বৈরাচারী বাই নেচার কিছু জায়গাতে, কারণ ভীষণ কালচারালি স্বৈরাচারী। যে রবীন্দ্রনাথ এভাবে বলতে হয়, শম্ভু মিত্র এটা বলার পর আপনি বলতে পারেন না এটা এভাবে। যখন মানে বিধান রায়কে দেখেছিলাম না আমি, সব স্পেক্ট্রামে সত্যজিৎ রায়ের পর আজ সিনেমা হয়নি। তারপরে আজকে কিছুদিন আগেও তুমি দেখলে যে কে কিভাবে শাড়ি পরবে, কতটা ব্লাউজ দেখা যাবে, দেখা গেলেই সেটা যে অশ্লীল। আর ঢাকা দিয়ে যদি কেউ একটা ভীষণ অশ্লীল কথা বলে ফেলে, তাহলে কি সেটা শ্লীল হয়ে যায়? সেটা তো আর হয় না। মানে ধরো আমি অনেক রকমের সংজ্ঞা আছে, ভায়োলেন্সের অনেক রকমের সংজ্ঞা আছে, কিন্তু আমরা এটা ভীষণ ভাবে সামহাউ ঠিক করে দিয়েছি যে কি পড়লে কিভাবে কথা বললে তোমার বসার ধরনটা কিন্তু খুব অ্যারোগেন্ট। তুমি ধরো পা তুলে বসে আছো, এটা কিন্তু দেখেছো একটা বাচ্চা ছেলে পা তুলে বসে আছে। সো আমরা না সবেতেই একটা কন্ট্রোল করতে, ওই জন্য আমি অটোক্র্যাটিক বলছি। যে মানে তুমি যদি আজকে একটা সানগ্লাস পরে কোথাও ঢোকো, আমার তো এখন ভয় করে, আমি যদি সানগ্লাস পরে যাই, দেখেছিস দেমাগ বেড়ে গেছে সানগ্লাস পরছে, মানে সবটাই একটা প্রবলেম। ছেঁড়া জিন্স পরলে প্রবলেম। এবার তুমি যদি খুব ভালো চোস্তা পাজামা পরে আছো, বাবা এত টিপটপ হয়ে এলো, তাহলে একটা তো কোথাও থামতে, কোনো রকমে তোমার নিজস্ব ওপিনিয়ন যেটা, সেইটা সামহাও আমি দেখেছি যে বাঙালিরা হয়তো, আমি অন্য জায়গায় ফেস করিনি বলে আমি বলছি যে হয়তো পরে করব, কিন্তু আমি অন্য জায়গায় ধরো আমি যে জায়গাগুলোতে কাজ করেছি আমাদের এই পরিসরের বাইরে, সেখানে কিন্তু আমাকে কোনোদিন আমার ওপিনিয়নেটেড হওয়ার জন্য আমাকে নিয়ে খিল্লি করা হয়নি বা টোন কাটা হয়নি, কিন্তু এখানে হয়েছে। কারণ আমি বলছি এটার সাথে সেলিব্রিটি হওয়ার কোনো সম্পর্ক নেই। ইট ইজ আ থ্রেট যে আমি আমার থেকে আমি যে জিনিসটা তোমাকে বলে দিচ্ছি আর কি, সেই জিনিসটার পরে তুমি আর এটা নিয়ে ওপিনিয়ন দিলে তুমি চুপ করে মেনে নাও। এটা একটা সামহাও বাঙালিদের মেনে নিতে বোধহয় অসুবিধা আছে, একটা থ্রেটেন্ড ফিল করে। তোকে আমি কখনোই দেখিনি এগুলোতে রিঅ্যাক্ট করতে, করিসও না। কিন্তু একবার তুই খুব ব্যক্তিগত স্তরে আমাকে একটাই শুধু মেসেজ ফরওয়ার্ড করেছিলিস, একজন অত্যন্ত সিনিয়র অভিনেত্রী, বাওয়ান্দারি প্রজন্মের, তিনি হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো প্ররোচনা ছাড়া তিনি আক্রমণ করে বসলেন। তখন আঘাত লাগে নাকি? আঘাত শুধু সেটা না, অনেক সময়ই লাগে। কিন্তু আমি এখন যেটা নিজে বুঝতে পেরেছি যে, কখন আঘাত লাগে তোর? আঘাত লাগে যখন আমার মনে হয় যে চেনা পরিচিত স্ফিয়ারে যখন এটা হয়। কারণ আমি জানি যারা আমাকে চেনে না তাদের কোনো দায় নেই, সেটা আমি এক্সপেক্টও করতে পারি না। কিন্তু আমি জানি যারা আমাকে চেনে, তারা যদি আমাকে সত্যি ঠিক একটা কোনো জিনিস পয়েন্ট আউট করে ক্রিটিসাইজ করে, আমি 100 বার সেটা মাথা পেতে মেনে নিতে রাজি। কারণ আমি তো ফ্ললেস নই, আমার সবার ভুল আছে, আমার নিজের মধ্যে আমি জানি প্রচুর ভুল আছে। ধরো আজকে ঋতব্রত সাথে আমার সম্পর্কটা একটা পরিবর্তন হয়েছে, তুমি বলতে পারো সেটা বয়সের সাথে সাথে যেরকম হয় যে বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যায়। ঋতব্রত কিন্তু আমাকে 2-3 বার বসে অনেকগুলো কথা বলেছে, এটা কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না, এটা আমার তোর ভালো লাগে না, এটা মনে হচ্ছে তুই চেঞ্জ কর। সেটা কিন্তু আমি খুবই ওয়েলকামিং এবং স্পোর্টিং ভাবে নিচ্ছি। আবার যেগুলোর সাথে আমার সহমত হয়নি আমি নিইনি। সুরাঙ্গনা বলেছে আমাকে যে তোর আমার একটা টেম্পার একটা প্রবলেম ছিল আরো টিনেজের দিকে, সেটা আমি শোনার পরে খুবই চেষ্টা করে এবং রিয়েলাইজ করে সেটা কাটিয়ে দিতে পেরেছি। কিন্তু যখন আমি দেখি খুব সিনিয়র লোকজন, যেটা আমি লাস্ট 3-4 বছরে দেখলাম রাহুলদা, যে খুবই সিনিয়র লোকজন, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় দাদা দিদি সম, তারা খুবই ইন্টারেস্টিংলি অনেকগুলো খুব সুন্দর ওপিনিয়ন ফর্ম করে ফেলেছে আমার ব্যাপারে, এবং কতগুলো মন্তব্য বা ট্যাগ ফর্ম করে ফেলেছে, এবং সেগুলো খুব কিছু ঘটনার মাধ্যমেই করেছে। সেই ঘটনা ভালো শুনে একটু আঘাত লেগেছে যে এত সিনিয়র
এত ভালোবাসে, তারপরেও এই ধরনের কথাবার্তা বা এই ধরনের মন্তব্য বা এই ধরনের পারসেপশন কেন, তখন তুমি বলতে পারো আঘাত লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা বলছিলাম, যেখান থেকে এই কথাটা হচ্ছে যে আমি পারসেপশনের শিকার হয়েছি, সেটা পাকা হোক বা এই জায়গা থেকে যে তুমি আজকে একটা মানে মানে কথায় কথায় কিছু বললেই মানে তোমার ওপিনিয়নটা শোনার আগেই তোমায় স্নাপ করে দিয়ে বুদ্ধিজীবীর কথা শুনবো না, শুনবো না, এটা শুনবো না, এটা শুনবো না, এটা শুনবো না। এইটা আমার মনে হয় এটা একটা না খুবই ট্যাকটিক্স, যেটার আমরা ভিকটিম হয়ে পড়েছি, যে কিছু না শুনে না জেনে একটা ওই আমি তোকে বলছি, লাগাম লাগিয়ে আমি তোমাকে চুপ করিয়ে দেবো। একটা ইউটিউব ভিডিও আমাদের প্রত্যেক শুক্রবার যেমন ইন্টারভিউ আসে, হঠাৎ তাতে একটা কমেন্ট এলো, পাকা ঋদ্ধি, পাকা অগ্নি আর পাকা সমককে দেখতে চাই না। আজকে সরি দেখতে হবে, আর কি করবো বলুন, এটার জন্য ক্ষমা প্রার্থী। সমকও আসবেই। আচ্ছা, এবার আমার এইটাই মজার ব্যাপার, যেটা তোমাকে আমি বললাম না, যে আমি যদি লিখি যে আমি না বাকরুদ্ধ হয়ে গেলাম, তাহলে আমি শব্দ লিখবো না। তো আপনাদের যদি কারোর মনে হয় যে দেখতে চাই না, দেখতে না চাওয়ার সংজ্ঞাটা তো না দেখা, সেটা জানিয়ে কি হবে একটা গণতান্ত্রিক দেশে? আমি দেখবো না, আমি স্ক্রোল করে চলে যাব। তো হ্যাঁ, আমি অভিনয়ের যে শিকারটা হয়েছি, যে এই যে তুমি যেটা বলে মা বাবার যে ইমেজটা, সেটা আমি দেখেছি একটা জায়গায় না, তুমি শত চেষ্টা করো, কিছু লোকের কাছে অনেকটা ভেঙে গেছে, কিন্তু কিছু লোক সেটাকে বরাবরই একটা প্রিভিলেজ ধরে নেবে, এবং মানে ভুল সেন্সের প্রিভিলেজ ধরবে। ধরো কিছুদিন আগে কলকাতা শহরে একটা নাকি নাটক হয়েছে, একটা নাট্যগোষ্ঠী, বছরে তো একটা মানুষ মুকুন্দপুরে এক রত্তে একটা ফ্ল্যাট কিনেছে, তোদের আবার প্রিভিলেজ না। এবার এটা তুমি বোঝাতে পারবে না। আমি ধরো দেখেছি লোকে সত্যি জানে যে আমাদের ব্যাংক ব্যালেন্সে কত টাকা, এটা দারুণ, লোকের কাছে ম্যাজিক ওয়ান্ড আছে, লিখে দেয় লোকে এত টাকা আপনার ব্যাংক ব্যালেন্সে আছে, এটার পরেও আপনারা বড় বড় কথা বলছেন। আমাকে একজন ফেসবুকে লিখেছিল, কি ঋদ্ধি সেনের পলিটিক্যাল পার্টি কি বলছে। আমি সুরাঙ্গনাকে শ্রীমতী ভাবতে পারছি, ঋদ্ধি সেন একটা নগণ্য মানুষ, মানে আমাকে কটা লোক চেনে, তার আবার পলিটিক্যাল পার্টি বা আমার না, তার দল করা না, সে ভাবছে আমি বোধহয় একটা দলের পৃষ্ঠপোষকতা করি, না জেনে, না কিছু পড়ে জেনে, কিছু খবর না রেখে। যাই হোক, কিছুদিন আগে কলকাতা শহরে একটা নাকি নাটক হয়েছে, ওই 3 পেনি অপেরা একটা নাট্য দল করেছে। আমাকে একজন বলল, তোর আর ঋতব্রতর নাম নিয়ে নাকি সেখানে গালাগাল করা হয়। হ্যাঁ তাই নাকি? আরে বাস, স্টার কিড ফিট বলে আলাম, আর বাহ খুব সুন্দর, হাততালি টাততালি হয় তো সে পড়ে সেখানে, বলে হ্যাঁ পড়ে আলাম, ভালো, তাহলে যখন হাততালি পড়ে খুবই ভালো, আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারলাম। তো আমি বলছি এই নোশনটা রাহুলদা, সেটা আমি দেখেছি যে খুব কাছের জায়গা। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোরা কখনোই নাটক করবার জন্য নাটক করিস নি স্বপ্ন সন্ধানী, যে কারণে ম্যাকবেথে ওই এতদিনের কাজ এতদিনে করে দেবো একটা প্রসঙ্গ চলে আসে না, 10 বছরের কাজ করতে হবে 10। কিন্তু একটা চিপেনির মতন অপেরায় আমি হঠাৎ করে ঋদ্ধি আর ঋতব্রতকে গালাগালি দিয়ে এটাকে নাটকটাকে কিভাবে প্রাসঙ্গিক করছি, সেটা আমার মনে হয় একটা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট, কারণ আমরা তো মানে ইনস্ট্যান্ট এফেক্ট পাওয়ার জন্য জিনিস করি, মিম কালচার, যে আজকে কিন্তু একটা ছবিও এখন হিট হওয়ার সংজ্ঞা দাঁড়িয়েছে তোমার ছবির ট্রেলার থেকে কটা মিম হলো। এটা দারুণ কিন্তু, যে আমার সিনেমাতে এতগুলো মিম জেনারেট করতে পেরেছে, মানে ছবিটা কিন্তু লেগে যাবে, বা একটা গান যদি মিম জেনারেট করতে পারে, সো ইট ইজ আই থিঙ্ক ভিকটিম অফ দ্য টাইম আর কি, সেই জায়গা থেকে। কিন্তু আমি বলছি যে এটা একটা এক্সট্রিম উদাহরণ, কিন্তু আমি জানি আমারই ধরো ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীরা আছে, যারা আমার সাথে মেশার পরে মনে হয়েছে যে বাহ, ও তো ঠিক স্টার কিড নয়, বা যাপনের জায়গা থেকেও সেরকম কিছু বিলাসবহুল যাপন একেবারেই নয়। তারা কিন্তু জানে আমার পরিবারের ব্যাপারে, সবই জানে, কিন্তু কোথাও একটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম আছে, কারণ কিছুতে মনে হয় সামহাও যে স্ট্রাগলটা বোধহয় কম করতে হয়েছে। কিন্তু আমি নিজে বুঝতে পারছি স্ট্রাগলটা কিন্তু আরো বেশি করতে হচ্ছে আমাকে এই সময়টাতে দাঁড়িয়ে, কারণ আরো একটা অদ্ভুত জিনিস রাহুলদা, এটা আমি ফেস করলাম, আমি খুবই, এটা আমি আগে কখনো আলোচনাও করিনি, যে ইন্ডাস্ট্রিতে অনেকে ধারণা হয়ে গেছে ঋদ্ধি তো এস্টাবলিশড অ্যাক্টর, তো এস্টাবলিশড, আমার যদি 27 বছর বয়সে আমি এস্টাবলিশড অ্যাক্টর হয়ে যাই এবং সেই তকমাটা পেয়ে যাই, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। কিন্তু আমি শুনেছি যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া বা একটা নগর কীর্তন দিয়ে কি কোনো অভিনেতা এস্টাবলিশড হয়ে যায়? অ্যাওয়ার্ডটা কিন্তু বাংলায় না খুব ইয়ে হয়ে গেছিল, মানে মানে লাস্ট মনে হয় স্পেশাল মেনশন দোসর বুম্বাদা, স্পেশাল মেনশন না, সৌমিত্র চট্টোপাধ্যায় পদক্ষেপ, ওইটা তো অ্যাপোলজেটিক একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, ওর মানেই হয় না, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় সান্ত্বনা পুরস্কার দেওয়া। তো আর বাংলায় বিরল, মানে তার আগে হচ্ছে অরুণ মুখার্জি, পরশুরাম,
তার আগে উত্তমবাবু উত্তমবাবু, একসঙ্গে অ্যান্থনি ফিরিঙ্গি এর নায়কের জয়েন্ট। জয়েন্ট। আর উৎপল দত্ত পেয়েছিলেন, কিন্তু সেটা না, মিঠুন চক্রবর্তী মৃগয়া। মিঠুন চক্রবর্তী তাহাদের কথাও, তাহাদের কথা, হ্যাঁ হ্যাঁ মিঠুন চক্রবর্তী, কিন্তু মিঠুন চক্রবর্তী প্যান ইন্ডিয়ান, প্যান ইন্ডিয়ান, আমি সেই জন্য প্যান ইন্ডিয়ান। মিঠুন বাবুকে আমি সেই অর্থে বাংলার, হ্যাঁ সেই ক্ষেত্রে একটা ছেলে ওইটুকুনি বয়সে না, এবার এইখানেই আমার প্রশ্নটা রাহুল দা, ধরো আজকে কেউ যদি না জাতীয় পুরস্কার পাওয়ার পর কাজ কমে যায় ঐতিহাসিক ভাবে বাংলায়, এই বাংলায়, হ্যাঁ মানে আমাদের এখানে, হ্যাঁ সুদীপ্তা দিও আমাকে এই একই কথা বলেছে। বা তুমি কোন একটা খুব এস্টাবলিশড সম্মান পেলে, সেটা জাতীয়, আমি ধরো আজ যদি কেউ ধরো অস্কার পায়, ধরো এডি রেডমেন আমার সাংঘাতিক প্রিয় অভিনেতা, সে স্টিফেন হকিং করে অস্কার পেয়েছে, মানে থিওরি অফ এভরিথিং করে, তারপর কি ইন্ডাস্ট্রি মনে হবে যে বাহ উনি পেয়ে গেলেন, এত ভালো অভিনয় করেছেন, চলো বাদ। আমি এইটা বলছি, আমি নিশ্চয়ই জানি আমি যে বয়সটার মধ্যে দিয়ে আছি, সেই বয়সের চরিত্র সবসময় দেখা যায় না, এবং আমি সেখানে খুবই কৃতজ্ঞ যে আমি 16-17 বছর বয়স থেকে 27 বছর বয়স অবধি কোনো বছর টেকনিক্যালি বসে থাকিনি। আমি কোনো না কোনো ছবিতে আমাকে কাস্ট করা হয়েছে, এবং দ্যাট ইজ গ্রেট যে আমাদের এখানে এত চরিত্র হয় না, এবং আমাদের এখানে এখন নায়ক নায়িকার বয়সটা শুরুই হচ্ছে 65 থেকে। আমরা ইয়াং হিরো, মানে হিরো ছেড়ে দাও, মানে আমি ইয়াং অ্যাক্টর না, মানে হিরো মানে বলছি যাদেরকে আমরা হিরো না, আমি বলছি ধরো হিরো, আমরা যেটাকে মানে ধরো দেবদা হচ্ছে হিরো, বুম্বাদা হিরো, আমরা ওই রকম হিরো আর দেখতে চাই না, আমরা 60 to 65 এর কাপল দেখতে চাই, আমাদের ডিজায়ারটা এখন অডিয়েন্সের হচ্ছে সেটা। তো সেই জায়গা থেকে আমাদের বয়সের চরিত্র এমনিই কম হয়, আরো কমে গেছে, তার মধ্যে তুমি একটা পারসেপশনের ভিকটিম, এমনি ছোট ইন্ডাস্ট্রি, তার মধ্যে তুমি এই পারসেপশনের ভিকটিম যে আমি এই ছেলেটাকে শর্ট বোঝাতে পারবো না, এ নিশ্চয়ই কিছু এর ওপিনিয়ন দেবে, তো বেশি পাকা ছেড়ে দে, চারটে কথা বলে দেবে, আর না হলে হচ্ছে যে ও তো দাঁড়িয়ে গেছে, ও তো এস্টাবলিশড হয়ে গেছে, 27 বছর হয়ে গেছে, ও তো মানে আমার, মানে আমি এস্টাবলিশ, আমি তো সবে, আমার মনে হচ্ছে আমি মানে 20%ও জানি না অভিনয়, আমাকে আরো না করলে আমি জানবো কি করে। আর তৃতীয় হচ্ছে যে শোন ভাই, ও যথেষ্ট প্রিভিলেজড, ও স্ট্রাগল টাগল করতে হয়নি, শোনা বাবা তো টাকা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে, জানিস এটা কত লোক বলেছে? হ্যাঁ হ্যাঁ, ও যে কৌশিক সেন টাকা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিনেছে, এবার এই পারসেপশনটার সাথে আমি কমব্যাট করতে পারবো না, এবার ওয়েস্টেজ অফ এনার্জি। এবার এইটা হচ্ছে, তুমি যদি বলো মা বাবার ভূত, কামিং ব্যাক টু, এবার এই ভূতটা থাকবে, এটা আমার কিছু করার নেই। এবার হয়তো 40-45 বছর বয়সে আমি পৌঁছি, তখন যদি সিনেমা থাকে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এক্সিস্ট করে, তখন গিয়ে হয়তো ভাঙবে এক। আর পার্সোনাল জায়গায় মা বাবার ভূতটা আমার মনে হয় সেটা খুবই ব্যক্তিগত, যে এটা আমার মনে হয় টিনেজ পেরিয়ে এখন অ্যাডাল্টহুডে 30-এর কাছাকাছি পৌঁছানোর যে যাত্রাটা, সেইখান থেকে আমি বুঝতে পারি যে মা বাবার প্রতি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাগ, ক্ষোভ, অভিমান এবং অনেক কিছু নিয়ে সম্মত না হওয়া, এটা খুব হেভি একটা ফিলিং, কারণ এটা খুবই মানে পীড়াদায়ক, কারণ তোমার বয়স বাড়তে থাকে, তুমি সঙ্গত কারণেই রেগে যাচ্ছ কিছু জিনিস নিয়ে, ধরো মার সাথে মার মতন করে, বাবার সাথে বাবার মতন করে অভিযোগ, ক্ষোভ, কিন্তু সেটা না আমি রিটেন করাতে পারছি না। মানে যদি আমার একদিন মনে হয় খুব ভালো হতো রিটেন করাতে পারলে, যে আমার যথেষ্ট কিছু যুক্তিসঙ্গত কারণ আছে, আমি এখন 4 দিন কমিউনিকেট করব না, কিন্তু যে মুহূর্তে 3-4 ঘন্টা পার হয়ে যায়, তখন ওই ভূতের তোমার হন্টিংটা শুরু হয়ে যায়, যে সময় এতটাই সীমিত, কখন কোন মানুষ চলে যায়, এবং সেটা আরো বয়সের সাথে সাথে সময়ের দাম, এবং এই যে এক হয়ে থাকাটা, তুমি যেটা বলছো যে তোরা সারাক্ষণ একই পেশার মধ্যে, একই জায়গার মধ্যে ঘোরাফেরা, আলোচনা, মতামত, মতবিরোধ, সেইটাকে আমি তারপরেই এত মিস করতে শুরু করে দিই, কারণ ওই ভয়েডটা একবার যে অনুভব যদি 2%ও করতে পারে, যে মানুষ একদিন সত্যি থাকবে না, এবং সেই যখন থাকে না, সেই ভয়েডটাকে তুমি কিছু দিয়েই আর ফিল করতে পারবে না, এবং সেইখানে সেই মানুষ বলতে যখন সেই মানুষটা মার বাবার মতন একটা মানে মানে লেবেল চলে আসে, যে তোমার জীবনে চেনা প্রথম পুরুষ এবং প্রথম নারী, তোমার জীবনের প্রথম অ্যাডাম ইভ, সেই জায়গা থেকে সেই ভূতটা আমি দেখছি যত বয়স বাড়ছে খুবই চাপের হয়ে যাচ্ছে, রাগও করে থাকতে পারছি না, আবার রাগও হচ্ছে, দুঃখও হচ্ছে, কিন্তু দুঃখটাকে বেশিক্ষণ জিয়েও রাখতে দিচ্ছি না, আবার বাবাকে জোর করে যারা কিনেও দিচ্ছি বা বকাবকিও করছি, মার সাথেও কিছু নিয়ে মানে ঝামেলা হয়ে যাচ্ছে, মা এখনো মনে করছে আমি হয়তো মাঝে মধ্যে সেই 6 বছর বয়সের বাবি, এবার সেটা পাবলিকলি এম্বারেসিং হয়ে মায়েদের থামানো যায় না, যদি পাবলিকলি তুমি যখন 27 বছরের ছেলেকে বলো তুমি হিসু করেছো, তো এবার সেটা আমি বোঝাতে পারছি না যে এটা তুমি আর জিজ্ঞেস করো না। এখন আজকেও আমাকে বলেছে, শোনো সহজ কথাতে যখন যাবে
চশমাটা বেশিক্ষণ পড়বে না, খুলবে পড়বে। এবার আজ এটা তুমি কেন ওপিনিয়নটা দিচ্ছ, এই তোকে চশমা ছাড়া বেশি ভালো লাগে দেখতে। এবার এইগুলো অনেক রকম খুঁটিনাটি মজার ঝগড়াও হয়, আবার কতগুলো খুবই ব্যক্তিগত জায়গাতেও হয়। সেখানে আমার মনে হয় মা বাবার বিষয়টা খুব কমপ্লেক্স। এটা নিয়ে আমার খুবই কখনো একটা ছবি করার ইচ্ছে থাকবে বা নাটক করার ইচ্ছে থাকবে, যে এই ভূতটা যায় না। এটা মাইক ফ্ল্যানাগান হন্টিং অফ হিল হাউসে করে দিয়েছে, কিন্তু এইটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়। তো একটা খুব সাংঘাতিক কথা বললি। আমি বাবানদাকে যখনই জিজ্ঞাসা করেছি, আচ্ছা ঋদ্ধি কখনো ডিরেক্ট করবে, বাবানদা বলেছেন না, আমার তো মনে হয় না, কারণ ও যা ভাবে ও সিনেমার কথা ভাবে, ও ভাবে সিনেমায়, ও মঞ্চের জিওমেট্রিতে ভাবে না, ও ভাবে সিনেমায়। এখন কি ঋদ্ধি যখন 30 অ্যাপ্রোচ করছে, ফিল্মের সাথে স্টেজ মাধ্যমটাকেও নির্দেশক হিসেবে ভাবার চেষ্টা করবে? আমার নির্দেশনাটা এখনো ভাবনার লেভেলেই পুরোটা ধরো অপারেট করছে। আমি খুবই কম কাজ করেছি। নবারুণ ভট্টাচার্যের একটা ছোট গল্প কোল্ড ফায়ার আমি করেছি, আর সেটা মেলার গান তো এখন লোকজন দেখছেন। আমি নিজেদের মতে নিজেদের গানটা আমার ডিরেক্ট করা, ঋতব্রত জয়েন্ট ডিরেকশনে। আর আর আমি আর একটা মিউজিক ভিডিও করেছি, তুমি ওতে ছিলে, তুমি জানো। এটা বাদ দিলে আমি ছবি করার কথা ভাবছি, মানে আমি একটা কাজ করার কথা ভাবছি। কিন্তু থিয়েটার আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব কঠিন লাগে আমার, কারণ আমার মনে হয় থিয়েটার তো একটা সিঙ্গেল শট থ্রু আউট অডিয়েন্সের লেন্সটা, সেটার মধ্যে ডাইনামিক তৈরি করা এবং অডিয়েন্সের ভিউ পয়েন্টটাকে ন্যাভিগেট করানোটা আমার মনে হয় খুব কঠিন। কারণ ক্যামেরা দিয়ে তুমি ডিফাইন করে দিতে চাইছো তুমি অডিয়েন্সকে কোথায় তুমি ফোকাসটা বা ভিউ পয়েন্টটাকে ম্যানুপুলেট করতে পারছো, সেটা ডিরেক্টরের হাতে আছে। আমার ওটা খুব ভয় লাগে যে এক হচ্ছে নাটক শুরু হয়ে গেলে আর ডিরেক্টরের হাতে থাকে না, সেটা আমার খুব প্যানিক হয়। আর দ্বিতীয় হচ্ছে যে ওই একটা লং লেন্সের মধ্যে তুমি কত রকম, আমি তো মানে সাংঘাতিক ভালো ডিরেক্টরদের কাজ দেখেছি। সেই জন্য আমার একটা ভীষণ মনে হয় যে থিয়েটারে, আমি জানি যে পশ্চিমবাংলায় দুর্ধর্ষ থিয়েটারের পরিচালকরা আছে, আমার সেখানে সত্যি কিছু কন্ট্রিবিউট করার নেই। আমি রাদার বেশি অয়ে পড়ে গেছি যে আমি সেই নির্দেশনা দেখে মনে হয় যে কি করে এটা হলো, একটা স্পেসের মধ্যে এরকম ম্যাজিক কি করে ঘটে যেতে পারে আর কি। তো আমার অনেক কঠিন মনে হয় থিয়েটার। কিন্তু আমার এখন যেটা মনে হয় যে সিনেমা ইজ অ্যান এক্সপেন্সিভ মিডিয়াম, এবং যত দিন যাচ্ছে আরো এক্সপেন্সিভ হবে। সেই জায়গা থেকে আমাকে যদি আমার বক্তব্যটা বলতে হয়, থিয়েটার ইজ দ্য অনলি ফরম্যাট যেখানে আমাকে নিজেকে একটু সমর্পণ করতে হবে, শিখে ক্রাফটটা জেনে, বা আমার ন্যাচারালি যদি মনে হয় যে এই গল্পটা থিয়েটারের মঞ্চেই বলা দরকার, থিয়েটার এখনো সেই স্পেসটা প্রোভাইড করে যে তুমি যথেষ্ট স্বল্প পুঁজি নিয়ে, একেবারে কিছু না নিয়ে, একটা অভিনেতা, একটা টেক্সট, একটা চেয়ার, ব্যাস সেটা দিয়ে একটা বক্তব্য তুমি বলতে পারো। তো সেই প্রফেশনটার প্রতি আমার মনে হয় আমাকে বাধ্য হতে হবে এত ইনক্লাইন্ড হতে, কারণ আমাদের এখানে সিনেমা করা খুব কঠিন, মানে এটা আরো কঠিন হয়ে যাবে। আর যা অবস্থা আমাদের ইন্ডাস্ট্রি, সেখানে আমার তো মনে হচ্ছে না। এবার একটা প্রিভিলেজের কথাই বলি। একজন অভিনেতা যিনি সময়ের সব কষ্টি পাথরে উত্তীর্ণ হয়েছেন এবং যার ফিল্মোগ্রাফি পৃথিবীর যে কোনো অ্যাক্টর দেখলে ভয় পেয়ে যাবে, সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে প্রিপেয়ার হতে দেখা ছোটবেলায় সামনে থেকে, হাউ ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স? আমি হয়তো আক্ষরিক অর্থে কোনো চরিত্রের প্রিপারেশন দেখিনি, কিন্তু বহু সুযোগ হয়েছে সেই বসে কথোপকথন শোনার। আমার যেটা সাংঘাতিক, আমি দেখো সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় নিয়ে আলোচনা করা, কাটাছেঁড়া করা, সেটা আমার থেকে অনেক বেশি জ্ঞানী মানুষরা করে গেছেন, আরো চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। তার বহুমুখী যে প্রতিভা, লেখা বলো, ছবি আঁকা বলো, নির্দেশনা বলো। কিন্তু আমি যেটা দেখেছি যে স্বপ্ন সন্ধানে প্রথম প্রেসিডেন্ট ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তখন আমি জন্মাইনি। পরে শুনেছি অনেক গল্প। টিকটিকির সময় তুই জন্মাসনি না? না, আমি টিকটিকি টেলিফিল্মে দেখেছি, রাজা সেনের টেলিফিল্মটাতে। ওটা না দেখারই সমান ধরে নাও। কিন্তু যাই হোক, যেটুকুনি নির্যাস পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি সৌমিত্র দাদুর সাথে লাস্ট সমান্তরাল বলে একটা ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। একবার আটকাচ্ছি, সব থেকে বড় কথা কি, স্টেজে ওই পুলিশটা যে বাবান্দ, এটা বুঝতে একটু সময় লাগতো। হ্যাঁ, সেটা টেলিফিল্মে লাগে না, একদম তুমি ক্যামেরায় তো দেখেই করতে পারবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার সৌমিত্র দাদুর সাথে সমান্তরাল একটা ছোট্ট কাজ করার অভিজ্ঞতা হয়। খুব ভালো ছবি, খুবই ভালো ছবি, তখন মানে আমার খুবই ভালো লেগেছিল। এবার আমার যেটা মুগ্ধ করে দেয়, যেটা আমরা কেউই কোনো প্রজন্মে সেরম ভাবে রিটেন করতে আর পারলো না, একমাত্র আমাদের বাবাদের জেনারেশনটা অনেকটা ছাড়া, সেটা হচ্ছে লোভ। কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় তো শুধু থিঙ্কিং অ্যাক্টর তো বটেই, ইন্টেলেকচুয়াল অ্যাক্টর যেটা আমরা বলি, দ্য আইডিয়াল থিঙ্কিং, বাট হি ইজ স্টার। একজন স্টার হয়ে আমি যা যা গল্প শুনেছি এবং চোখের সামনে দেখেছি, ওইরকম জীবন যাপন করা যায়, এটা বিরল রাহুলদা। মানে
আজকে স্বপ্ন সন্ধানী টিকটিকির কলসো করতে যাচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায় কে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে ট্রেনে, তিনি সেটা ছেড়ে এসে জেনারেল কম্পার্টমেন্টে চলে এসে বসে সিঙ্গাড়া খাচ্ছেন। এবার এটা কিন্তু এখন যদি কেউ করে, সে সেটা করবে একটা ছবি তুলে সেটাকে পোস্ট করে দেখানোর জন্য, দেখো আমি কতটা ডাউন টু আর্থ। উনি এইটাতে বিশ্বাস করতেন, এই যাপনটাতে বিশ্বাস করতেন। সেই যাপনটা আমি শেষ দিন অবধি, ধরো আমি যে বয়সে এবং সমান্তরাল করলেন, কফি হাউসে নিয়মিত দেখা গেছে। এবং আমি বলছি পরে ধরো কফি হাউসের সময়টা থেকে বদলে গিয়ে যখন ক্যাফে কফি ডের সময় চলে এলো, সেই পরিবর্তনের সাথেও নিজেকে অনেকে পরিবর্তন করে ফেলতে পারে। কিন্তু ওনাকে আমি সেই মানে আমি সমান্তরালের শুটিং এর সময়ও দেখেছি, বা আমি রাজা লিয়ারের মানে তোমার মানে ইয়েতেও মানে মানে গল্প শুনেছি, ওই জীবনযাপনটা একেবারেই বদলায়নি। আমার কাছে এটা খুবই ইন্সপায়ারিং, কারণ আমাদের যেটা হয়ে গেছে এখন, মানে ধরো একটা প্রিমিয়ারে যাচ্ছি, প্রথমত প্রিমিয়ার হওয়ারই এখন আর কোনো যুক্তিকতা আমি মনে করি না, কারণ আমাদের বাংলা ছবির যেরকম যা পরিস্থিতি, সেখানে সেলিব্রেট করে এটা প্রিমিয়ার করা তখনই যাবে যদি সেই ছবিটা নিতান্তই সফল হয়। তার আগে প্রিমিয়ারটা করা হয় পুরোটাই একটা মানে কয়েকটা ছবি উঠবে, মানে তোমার পিয়ার অ্যাক্টিভিটি বা পারসেপশন বিল্ডিং, अगेन পারসেপশন বিল্ডিং। সেখানে আমি খুব হতাশ হই দেখে এই যে ভাড়া করা সমস্ত কিছু, একটা ভাড়া করা জীবন নিয়ে কিন্তু আমাদের অভিনেতারা বাঁচছে। সেটা বম্বের মতন করে, মানে কলকাতা হয়েছে আরো একটা মানে ছোট জায়গাতে আমি আরো ছোট করে অনুকরণ করছি, মানে তামিল ছবিটা হিন্দিতে কপি হয়ে গেছে, তারপরে হিন্দি ছবিটা মারাঠিতে হয়ে গেছে, এবার আমি কপি করছি ওটাকে। তো আমাদের সবটাই ভাড়া করার একটা প্রবণতার দিকে চলে গেছে। তুমি প্রিমিয়ারে যাচ্ছ ভাড়া করা জামা কাপড় পরে, আমি ধরো কোনো ইভেন্টে দেখছি আমারই বয়সী লোকজন, মানে ধরো তাদের এমন না যে তারা অনেক কাজ বডি অফ ওয়ার্ক হয়েছে, বিখ্যাত হয়ে গেছে, পরিচিতি হয়ে গেছে, কিছুই না, মানে হয়তো শুরু করছে, কিন্তু তার আগে 10টা ডিজাইনার জামা বানানো হয়ে গেছে। বা ইনস্টাগ্রামে লেখা হচ্ছে যে আচ্ছা এটা অমুকের কাছ থেকে পাওয়া, মেকআপ কাটসি এই অমুক, এই শু কাটসি অমুক। এবং এই একটা অদ্ভুত ভাড়া করা জীবনের প্রতি আকর্ষণ, এবং সেটা আক্ষরিক অর্থে হয়ে যাচ্ছে। মানে শুধু জামা কাপড় না, মানুষ ঠোঁটও ভাড়া করছে আজকাল। মানে আমার নিজের ঠোঁট পছন্দ হচ্ছে না, আমি একটা ঠোঁট ভাড়া নিলাম। এবার সবারই তো প্রায় যমজ ঠোঁট। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে মানে যেটা হয়েছে বেসিক্যালি ওই পারসেপশনটা ভাড়া করা হয়ে গেছে, যে আমার নিজস্ব আর কিছুই নেই। সেটা হয়তো আমি বুঝতে পারি যে এটা একটা পিআর প্রেশারও, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাও যে জায়গাতে গেছে, তোমাকে আমি জানি আমার অনেক চেনা পরিচিত বন্ধু বৎসল লোকজন, অনেক ফটোশুট করতে হয় বাধ্য হয়ে ইনস্টাগ্রামে কন্টেন্ট জেনারেট করার জন্য, যাতে একটা ফলোয়ার হ্যাঁ মানে থাকে আর কি। এবং তার থেকে কেন কাজ পাওয়ার সংজ্ঞাটা সেখান থেকেই চলে আসছে, ব্র্যান্ডস আছে। সত্যি তো এখানে অভিনয় করে সেরকম তুমি পয়সাও রোজগার করতে পারো, তোমাকে সাস্টেনও করতে হবে, কিন্তু সেটার পরেও না কিছু জায়গায় তুমি নিজেকে প্রলোভনটাকে আটকাতে পারবে। প্রথমেই আমাদের এখানে এখন অনেককেই দেখছি, মানে নতুন পুরনো মাঝবয়সী, অদ্ভুত একটা ওই টাকা জীবনের প্রতি একটা ভীষণ লোভ, যেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমি দেখেছি এত বছরে ছিল না। মনে হয়নি যে আমি আরবানায় ফ্ল্যাট কিনি, কখনো মনে হয়নি আমি একটা BMW গাড়ি চড়ি, কখনো মনে হয়নি যে আমার হাতে একটা রাডোর ঘড়ি থাকুক, সে কি কিনতে পারতো না। মানে আমি বলছি এইটা একটা দেখার মতন জিনিস আমার কাছে। আমি বাকি মূল্যায়নটা তো সবাই করেছেন, কিন্তু আমার এইটা এখন যেটা আমি সব থেকে বেশি ল্যাক ফিল করি আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা এই মাটির কাছাকাছি থাকাটা। না হলে তুমি তো অভিনেতা কিন্তু একজন রাজনীতিবিদ, জানিস তো আমাদের তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ফিল্মোগ্রাফি হবে না কখনো, তাই হয়তো এগুলো লাগে। কিন্তু পরের দিকে রাহুলদা তুমি যদি দেখো, তাকে একটা দীর্ঘ সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন অভিনেতাকে আমাদের দেশে জন্মেছেন বলে যে ছবি করতে হয়েছে সেটা কিন্তু ভাবা যায় না, কুৎসিত। কারণ তাকে তার পরিবার চালানোর জন্য, কারণ পেট চালানোর জন্য। আমার কাছে এটাই গ্রেট যে সেই জার্নিটা যখন তার শুরু হয়, ওই ফিল্মোগ্রাফিটার যেরকম সত্যজিৎ তুমি ফিল্মোগ্রাফিটা বা তপন সিংহর ফিল্মোগ্রাফিটাও তুমি দেখবে, এটাও তো ফ্যাক্ট। সেই সময় কিন্তু সেই করাপশনটা তাকে করাপ্ট করতে পারেনি। এইটা তখন উনি এক্ষণ আর ইয়েতে ফিরে গেছেন, হোমা পাখিতে, ওই যে প্যারালারি থিয়েটারটা কিন্তু সে করে গেছে। আমাদের এখানে না কেউ আর অল্টারনেটিভ খুঁজতে চাইছে না। আর দ্বিতীয় হয়েছে, তুমি যে তোমাকে আজকে আমাদের সবাইকে এটা করতে হবে, কাজ করার জন্য, পেট চালানোর জন্য অনেক রকমের কাজ, কিন্তু নট নেসেসারিলি তোমাকে সেটা গ্লোরিফাই করতে হবে। তুমি মেনে নাও তুমি ভালো কাজ করছো না, কিন্তু এটাও আমাদের না সেই স্বীকারোক্তিটা আছে, আর আমরা খুব চট করে করাপ্ট হয়ে যাচ্ছি। এবং একজন অভিনেতা বিশেষ করে রাজনীতিবিদের মতোই জনপ্রতিনিধি, কারণ সে ডিরেক্টলি জনজীবনের রিপ্রেজেন্টেশন করছে, জনপ্রতিনিধি কথাটা ইনফ্লুয়েন্স করি। হ্যাঁ, এবং সে যার তুমি মানে একটা আদলের যার ছাঁচটা যে চরিত্রটা তুলে ধরছো, সেটা তো তোমার সমাজ থেকেই বেরোচ্ছে সেই চরিত্রটা, সেই সমাজের সাথে তোমাদের ডিস্টেন্সটা বাড়তে থাকে। আমার মনে হয় সেটা অভিনেতা, পরিচালক
লেখক কোনোভাবেই তুমি কমপ্লিমেন্ট করতে পারবে না। যার কারণে আমার বাংলা ছবিতে এখন খুবই রেগুলারলি মনে হয়, যেটা আমার ক্রাইসিস মনে হয় অ্যাজ এ ইয়াং অডিয়েন্স, নট অ্যাজ এ প্র্যাকটিসিং অ্যাক্টর, আমি যদি একটা অডিয়েন্স হই, আমি সেই অর্থে আমি ভীষণ ইউটোপিয়ান জগৎ দেখতে পাচ্ছি, ইউটোপিয়ান সমাজ দেখতে পাচ্ছি অধিকাংশ ছবিতে, যে সমাজটা এক্সিস্ট করে না। সেই সমাজটা শুধু সাউথ কলকাতার কিছু ফ্ল্যাটে এক্সিস্ট করে, বা সেই সমাজটা আমার একটা হাফ বেকড মানে সিনেমার ইনফ্লুয়েন্স, মানে আমি খানিকটা মৃণাল সেন, খানিকটা তারকস্কি, খানিকটা ঋতুপর্ণ ঘোষ, সেইখান থেকে ইনফ্লুয়েন্স নিয়ে আমি একটা ছবি বানানোর চেষ্টা করছি। সেইখানে না আমি বলছি বলার গল্প, হ্যাঁ, ওই জনসংযোগটা কিন্তু বিরাট ভাবে আমাদের প্র্যাকটিসিং সেট অফ আর্টিস্টদের একটা ডিস্টেন্স তৈরি হয়, যেটার কারণে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাটা বলছি, যে সে তার কিন্তু মানে হসপিটালের শেষ দিনও, মানে যখন লাস্ট ওই রকম অবস্থা, সবার আগে কবিতার খাতা চেয়ে পাঠিয়েছিলেন, মানে ওইরকম ব্লাড ট্রান্সফিউশন হওয়ার পরেও হ্যাঁ করাপ্ট হতে দেয়নি, এবং ওই মাটির কাছাকাছি থাকা। সো দ্যাট ইজ মাই মানে বিগেস্ট টেকঅ্যাওয়ে। রেজাল্টটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেকেই অনেক কথা বলেছে, আমি জানি প্রসেসটা নিয়েও কথা হয়েছে, তাও নগর কীর্তন এমন একটা বিষয় যেটার প্রসেস নিয়ে আরেকবার জানতে ইচ্ছে করে। কারণ ইট ইজ ইজিয়ার সেড দেন টু বি ডান, যে আমি একটা নারীর হৃদয়ে ঢুকবো, একটা নারীর হৃদয় লালন করব। আমি তো নারীর পয়েন্ট, আমি তো লিখতে ভালোবাসি, কিন্তু আমি নারীর পিওভি থেকেই লেখার চেষ্টা, আমি খুব তোমার লেখার ফ্যান, একবার তোমার সাংঘাতিক ফ্যান। হ্যাঁ, কিন্তু আমি নারীর পিওভি থেকে লিখতেই ভয় পাই, কারণ আমি জানি হয়তো পারবো না সেখানে ওই চরিত্রটা করা। আর যতই চরিত্র হয়ে যাই, আমার পুরুষ হিসেবে তো আমি যদি ব্যক্তিগতভাবে স্ট্রেট হই, সেক্ষেত্রে একজন পুরুষ মানুষের সাথে চুমু খাওয়ার দৃশ্য করতে একটা অস্বস্তি, প্রিকন্ডিশনিং আছে সেখানে। আর এই চরিত্রটা একা করা যায় না, সাথে ঋত্বিকের ভূমিকাটাও একদমই একদমই একদম। এই পুরো প্রসেসটা নগর কীর্তন তো সহ অভিনেতা এবং এই গেটিং রিড অফ দ্য প্রবলেমস অফ ইয়োর প্রিকন্ডিশনিং, এটা প্রথম ক্রেডিট কৌশিক গাঙ্গুলির, কারণ কৌশিক গাঙ্গুলির মতন একজন অভিনেতা এবং পরিচালক এবং লেখক যদি মনিটরের পেছনে বসে থাকে, তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। এবং আমার মনে হয় এইটার গ্রাউন্ড ওয়ার্কটা কৌশিক গাঙ্গুলি, কৌশিক কাকু নারী মন তুমি যেটা বলছো, সেটা যেভাবে লিখতে পেরেছে, কারণ অভিনেতা তো টেক্সট ছাড়া কিছুই নয়, সেই লেখাটাই সাংঘাতিক, মানে যে নুয়ান্স পুঁটির এবং তার যে একটা টিনেজ মেয়ের যে সারল্যটা হয়, সেইটাকে যেভাবে চরিত্রায়নের ভেতরে গেঁথেছে, সেটা সাংঘাতিক। তো সেইটা অনেকটা আমার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক করে দিয়েছে। আমার নগর কীর্তনের ক্ষেত্রে দুটো রিডিং, মানে আমার অ্যাপ্রোচের ক্ষেত্রে, একটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির গাইডেন্স, যে কৌশিক গাঙ্গুলি সাংঘাতিকভাবে আমাকে চমৎকারভাবে একটা মানে আগলে রেখে গাইড করা, বলে না যে তুমি লোকটার উপর ফল ব্যাক করে যেতে পারো, সেইভাবে গাইড করেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার মনে হয় নগর কীর্তন পুরোটাই ক্রাফট দিয়ে করা, এবং অভিনেতার ক্রাফটের যে প্র্যাকটিস, এটা যে আসলে ধরো লি স্ট্র্যাসবার্গ যদি যতই বলুন না কেন যে ইমোশনাল মেমোরি সাংঘাতিক একটা ভূমিকা পালন করে, কিন্তু ইমোশনাল মেমোরি তোমায় ফেলও করবে, এবং সেটার আমি জলজ্যান্ত উদাহরণ পেলাম যে নগর কীর্তন। কারণ আমার স্মৃতির ভাঁড়ারে, এমনি তখন আমার 17-18 বছর বয়স, আমার জীবনের স্মৃতির ভাঁড়টা খুবই ছোট, আধারটাই কম, এবং সেখানে স্মৃতির ভাঁড়ারে আমার ব্যক্তিগত এমন কিছু নেই যেটা আমি কল ব্যাক করে চরিত্রটার ভেতরে বিশ্বস্ততা বা অনেস্টিটা জেনারেট করতে পারবো। তো আমার কাছে রইল পড়ে একটাই মানে সম্বল, সেটা হচ্ছে তো আমার টেক্সট, যে এবং স্টেলা অ্যাডলারের যেটা খুব সুন্দর করে বলেন যে হোয়াট ইফ, ইম্যাজিনেশন পাওয়া, যে যদি এরম হতো। তো পুরোটাই ইম্যাজিনারিলি কনস্ট্রাক্ট করা এবং ক্রাফট দিয়ে করা। কারণ আমি দেখলাম অভিনয় তো একটা ভীষণ ডিসেপটিভ একটা মানে কাজ, তুমি মানে প্রায় ম্যাজিশিয়ানের মতন, তুমি জানো যেটা মিথ্যে। আমার মনে হয় অভিনেতা ম্যাজিশিয়ানের সাথে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট থিং, যে তুমি জানো এটা মিথ্যে, তাও তুমি কাঁদছো, তাও তুমি হাসছো। তো আমি জানি যে আমি অনেকগুলো জিনিস একেবারে ক্রাফট এবং টুল দিয়ে করতে পেরেছি, যেটা ওই ডিজায়ার্ড এফেক্টটা জেনারেট করতে পেরেছে। নগর কীর্তনের কোনো কান্নার দৃশ্যে আমার কান্না পাইনি, পাওয়ার কথাও নয়, মানে জেনুইন কান্না পাওয়ার কথা নয়। সেই পুরোটা কিন্তু ডিপেন্ড করেছে ঋত্বিক চক্রবর্তী সেটা কিভাবে রিসিভ করছে এবং কমপ্লিমেন্ট করছে। আর আরেকটা হয়েছে যে আমি সেটাকে ক্রাফট দিয়ে কিভাবে করে তুলছি। মানে আজকে একজন মহিলা যখন কাঁদে, এটা আমি বলেওছি যে তার একটা খুব আশ্চর্য, মানে আমাদের যেটা হয় বেশিরভাগ সময় এফিমিনেট বা গে, যারা এফিমিনেট গে, ক্লোজেটেড নয়, সেটা করতে গেলে মনে হয় যে অভিনয় করছে। আমি ওইটা বলছি, এটাকে আমি তোমায় বলছি কেন ক্যারিকেচারের মতন লাগে। এটা আমাদের নিজেদেরই খুব কনসার্ন ছিল যে এটা যাতে ডিসরেসপেক্টফুল না হয়, কারণ আমাদের
ভারতীয় চলচ্চিত্রের সংজ্ঞাতেও তুমি যদি দেখো, আমাদের বরাবরই থার্ড জেন্ডারের যে কোনো চরিত্রকে হয় কমেডি আর নাহলে ভিলেনের চরিত্রে আনা হয়েছে। তো দর্শকের একটা প্রিকনসিভ পারসেপশন সিনেমাই তৈরি করে দিয়েছে থার্ড জেন্ডারকে নিয়ে। সেই জায়গাতে আমাদের কাছে আরো কঠিন ছিল যে এরকম একটা সেন্সিটিভ সাবজেক্ট, যেখানে সেন্সিটিভ বলবো না কারণ এটা আমরা সেন্সিটিভ বলেছি এটাকে, কারণ এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। আমরা বোল্ড কন্টেন্টকে বোল্ড বলি বলে সেটা বোল্ড হয়, আদপে তো সেটা বোল্ডনেসের কি আছে, দুটো মানুষ দুজনকে চুম খাচ্ছে বা একটা যৌনতার দৃশ্যকে আমরা বোল্ড বলছি, কিন্তু আমাদের চারপাশে বোমা মারাটাকে আমরা বলছি যে হ্যাঁ এটা ঠিক হচ্ছে। যাই হোক, তো এইটা আমরা সেন্সিটিভ বানিয়ে দিয়েছি, কিন্তু এটা আসলে স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, এটা একটা কঠিন কাজ ছিল। তুমি যেটা বলে যেটা ক্যারিকেচার যাতে না মনে আছে, এটাখানে আমি বলছি কৌশিক গাঙ্গুলিটা বিরাট ক্রেডিট। আর ক্রাফটের একটা সংবরণ বোধ, যেখানে তুমি সত্যি জানো যে আজকে যখন একজন মহিলা কথা বলে সে কি মহিলা সুলভ কিছু করে, তা তো করে না। তার কতগুলো নুয়ান্স আছে তার জেন্ডারের জায়গা থেকে, সেই নুয়ান্সটুকুনিকে রিপ্রেজেন্ট করা। আমাদের মাথায় বারবার যেটা কাজ করে যায় যে একটা মহিলা হতে হবে, যেটা আমাদের ছোটবেলা থেকে অভিনয় শিক্ষার যেটা সব থেকে বড় ট্রেনিং, যে সবকটা চরিত্র তোমার ভেতরে আছে, পসিবিলিটি। সেখানে আমার মনে হয় যেটা আমরা আলট্রা মেল একটা সোসাইটিতে বিলং করি বলে আমরা স্বীকার করতে চাই না, পুরুষদের ভেতরে কিন্তু একটা নারী যদি না থাকে, এবং সেটার মধ্যে কিন্তু জেন্ডারের কোনো ব্যাপার নেই যে তোমার ভেতরে একটা জেন্ডার ট্র্যাপড হয়ে আছে, ইট ইজ নট দ্যাট। তুমি শৈল্পিক কাজ করতেই পারবে না তোমার ভেতরে যদি একটা নারীর ডমিনেন্স না থাকে। অ্যানিমাস আর অ্যানিমা যেটাকে কার্ল ইয়াং বলেছিল, এবার এটাকে আমাদের সমাজ স্বীকার করতে খুব ভয় পায়, কারণ তোমার লজ্জা পায়। তোমার মনে হয় যে বাবা আমি কি তাহলে পুরুষালী নই, ব্যাপারটা পুরুষালী হওয়ার কোনো জায়গা নেই। এবং এটা নারীর ভেতরেও মেশার পর আমি বুঝতে পেরেছি, আমার বান্ধবী হওয়ার পরে বা অন্য প্রেম হওয়ার পরে, যে বা মহিলা বন্ধু হওয়ার জন্য নারীদের ভেতর কিন্তু একটা ভীষণ ডমিনেন্ট পুরুষ আছে। আমি বলছি সেইটা কিন্তু আমার মনে হয় সেটাকে সার্চ করতে হবে ভেতরে। তো ওই জন্য একটা আমি বাইরে থেকে শুধু যেটা ডেমনস্ট্রেট করার জন্য নিয়েছি সেটা ক্রাফটের আধার, কিন্তু ইন্টারনালি তুমি যদি বলো আমার ইমাজিনেশন যেটা আমাকে করতে পুশ করেছে যে টু ডিসকভার আমার ভেতরের যে পেলবতাটা আছে, আমার ভেতরের যে ভালনারেবিলিটিটা আছে, আমার ভেতরে যে এমপ্যাথিটা আছে, যে সহমর্মিতাটা আছে, যে বোধটা আমাকে শিল্পী করে, সেই বোধটাই কিন্তু নগর কীর্তনের আধার, যেটার জন্য আমি এই পেশাটার সাথে যুক্ত হয়েছি। সেই পেশাটার সাথে যুক্ত হওয়ার কনসাস চয়েসটা যেটা আমার ভেতরে, সেটাই এটা মহিলাকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে বলে আমার মনে হয় ইন্টারনালি। আর এক্সটার্নালি আমি বলছি আমি কতগুলো খুব ম্যানিপুলেট করে টুল বার করতে পেরেছি। এডি রেডম্যানের মানে বিশ্ববিখ্যাত অভিনয় ড্যানিশ গার্ল দেখে আমি বুঝতে পেরেছি ও যখন কাঁদছে প্রতিটা দৃশ্যে ওর একটা চেস্ট মুভমেন্ট হচ্ছে খুব হালকা, সেইটাই কিন্তু কমপ্লিমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে একজন মহিলা কাঁদছে। তো আমি ওইগুলো ধার করেছি আর কি, বা দৌড়নো, হাঁটা, বসা। আর ওই সময় যেহেতু আমি সুরাঙ্গনার সাথে সবে সবে প্রেম করতে শুরু করেছি, 2017-তে আমাদের শুটিং হতো, আমি আরো 15-16-তে প্রেম করছি। সুরাঙ্গনার বয়সটা পুঁটির বয়সের খুব কাছাকাছি ছিল, এবং ওর কে যেরকম দেখতে পাও যে ভালনারেবিলিটিটা বা সফটনেসটা, সেইটা আমাকে খুবই ইন্সপায়ার করেছে, কারণ আমি ওটা খুব ক্লোজলি অবজার্ভ করতে পেরেছি। সুরাঙ্গনার বডি ল্যাঙ্গুয়েজটা, কথা বলা, হাঁটা, লজ্জা পাওয়া, বা একটা মেল গেজ বা ধরো লাভার্স গেজ, মেল গেজটা আমার একজন প্রেমিক তোমার দিকে তাকালে তুমি সেটা কিভাবে রিসিভ করবে, সেইটা একটা ঋত্বিকদা যেটা আমার মনে হয় খুব কনভিনসিংলি করতে পেরেছে আমার সাথে। যে প্রথমত আমার মনে হয় ঋত্বিকদার চরিত্রটা আমার থেকে বেশি কঠিন, কারণ যে সিনেমাতে যে চরিত্র অথার ব্যাক্ট হয় তার সাথে যে থাকে তার কাজটা অনেক বেশি কঠিন হয়ে যায়, এবং চরিত্রটা কমপ্লেক্সিটিটা আরো কঠিন। আমার মানে মধুর যে ক্রাইসিসটা যখন জিজ্ঞেস করে আচ্ছা এটা হয় ছেলে ছেলেতে প্রেম হয়, এই জায়গাটা আমার মনে হয় ধরাটা সাংঘাতিক কঠিন। সেও ডিসকভার করছে তার জার্নিটা। ঋত্বিকদাকে আমি এটা দেখে অবাক হয়ে গেছি, ঋত্বিকদা আমার সাথে যখনই সিনে প্রেম করছে চোখের দিকে তাকাচ্ছে, কিছুতেই আমাকে বিশ্বাসই করতে দিচ্ছে না যে আমি আসলে ঋদ্ধি বা আমার মানে জেন্ডারটা আসলে এটা পুরুষে। মানে এত কনভিনসিংলি অন স্ক্রিন একজন অভিনেতাকে প্রেম করতে অভিনয় করার সময় আমি দেখিনি, আমি নিজেও করতে পারিনি হয়তো অন্য প্রেমের দৃশ্যে সেটা আর কি। ঋত্বিকদার ওই কনভিকশন পাওয়ারটা মারাত্মক, এবং সেই কনভিকশনটা জেনারেট করতে পেরেছে বলেই আমার মনে হয় আমি বিশ্বাস করে নিজেকে ওই ওই ভালনারেবিলিটিটাতে ছাড়তে পেরেছি। এবং ঋত্বিকদার ক্ষেত্রে এবং কৌশিক কাকু দুজনের ক্ষেত্রে যেটা আমার ভালো লাগে খুব, এইটা আমাদের খুব চিরাচরিত একটা আছে যে ওয়ার্কশপ, চরিত্রে ঢোকো, তুমি একটা অন্ধকার ঘরে বসে আছো চুপ করে, এটা দিয়ে না সব সময় হয় না কাজটা। আমি কৌশিক কাকুকে 1000 বার বলেছি আমরা কবে ওয়ার্কশপ করবো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কিচ্ছু করলো না। আমি ভাবছি যে আমি যদি পরিচালকের জায়গায় থাকতাম, আমি একটা নতুন অ্যাক্টরকে এরকম একটা চরিত্র দিয়ে ট্রাস্ট করবো কি করে, যেখানে আজকে বম্বেতে তোমার 3 রকম অডিশনের প্রক্রিয়া হয়, তারপরে বিরাট ওয়ার্কশপ,
তারপরে অনেক কিছু মেটেরিয়ালাইজ করে না। এই আমি দেখলাম কৌশিক গাঙ্গুলিকে, যে লোকটা জানে সে কি চাইছে, যার কারণে ওয়ার্কশপ টার্কশপ কিচ্ছু লাগলো না, তার সেই ফেথ অভিনেতার প্রতি এবং নিজের প্রতি আছে এবং তার কাজটার প্রতি আছে। এবং ঋত্বিক চক্রবর্তী কোনোদিন দেখলাম না গল্প করছে মেকআপ ভ্যানে, আড্ডা মারছে, হাসছে, যেতে যেতে হ্যাঁ এই তো লাস্ট শটটাতে যাবো যেখানে ওই চুলটা পড়বে, হ্যাঁ চ করে নি, চেঞ্জ। সাংঘাতিক। এবার এটা থেকেই বোঝা যায় যে এই জিনিসগুলো এরা ছবি আসার আগে আমি চর্চা করতে শুরু করলাম, ওইটা দিয়ে হয় না। অভিনেতার চর্চা কোনোদিন বন্ধ হয় না এবং সেটাকে লোক দেখিয়ে সেই চর্চাটা হয় না, যে আমি নিজেকে স্টার্ভ করে রোগা করে মোটা করে লোককে দেখাচ্ছি আমি। এই চর্চাটা ভীষণ ভেতরে আড়াল করে করতে হয়, যেটা মানে ঋত্বিক দা দারুণভাবে পারে, একটা আড়াল করে চর্চা করতে পারে, যেটার কারণে একটা নগর কীর্তন আসার আগে ধরো 10 বছর আগে হয়তো ঋত্বিক দা চর্চাটা শুরু হয়ে গেছিল মধু করার জন্য। সেইটা আমার মনে হয় খুব এসেনশিয়াল একটা, এটা আমাকে খুব মানে মানে ওয়ান অফ মাই বিগেস্ট টেকঅ্যাওয়েজ। আচ্ছা, সুরঙ্গনাকে কখনো তোর পারসেপশনের জন্য ফেস করতে হয়েছে যে পাকার প্রেমিকা হয়ে? না, যেটা হয়েছে যে লোকে ভেবেছে যে ও পাকা। না, একদম উল্টো, যে আমি বোধহয় সুরাঙ্গনাকে কোনো নিজস্বতা গ্রো করতে দিই না। এটা আমার খুব কাছের লোকজন বলেছে, কারণ সুরাঙ্গনা আমার নেচারের সাথে, সুরাঙ্গনা ফান্ডামেন্টালি নেচারটা খুব আলাদা। সুরাঙ্গনা খুব মিতভাষী, ঠান্ডা মানেই আমাদের এখানে লোকে ভাবে সে স্ট্রং নয় বা সে ভয়েসলেস, এটা প্রবলেম। মানে আজকে সে হাত পা নেড়ে খুব কথা বলছে মানে সে স্ট্রং, আজ চুপ করে বসে আছে তার স্ট্রেংথ কিন্তু দ্বিগুণ হতে পারে। একদম প্রিয়াঙ্কা প্রচন্ড চুপচাপ এবং প্রচন্ড স্ট্রং। এবার এক্স্যাক্টলি, এবার ধরো আমি 15টা কথা বললাম, সুরাঙ্গনা একটা কথা বলো, সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হতে পারে। কিন্তু ওই তোমাকে বললাম যেটা জানি আমাদের আলোচনা হচ্ছে, আমরা মানে বইয়ের কাভারটা দিয়ে জাজ করি, তো লোকের খালি মনে হয় যে ধরো এরকম অনেক ইন্টারভিউ হয়েছে যে আমি আর সুরাঙ্গনা কথা বলছি একসাথে, সুরাঙ্গনা কম কথা বলতে পছন্দ করে, ও চায় না বেশি কথা বলতে, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। অনেক সময় কিছু প্রশ্ন আমাকে বলে তুই বলে দে, আর লোকে ভাবে আমি ওকে বলতে দিচ্ছি না, বা আমি ওকে একটা মানে মানে কি বলবো, আমার পার্সোনালিটি বা আমার স্বভাবটা বেশি বোধহয় ওকে ডমিনেট করে রাখছে। কিন্তু সেটা যে একেবারেই মিথ্যে, সেটা সুরাঙ্গনার সাথে মিশলে লোকে বুঝতে পারবে। ধরো এরকম হয়েছে, আমরা একটা পার্টিতে গেছি, সেদিন একটা রাজনৈতিক একটা ঘটনা ঘটেছে, কি বলবো না, সেটা আমরা দুজনেই খুবই মন খারাপ। এবার সেখানে সবাই নাচছে, ছোট হাউস পার্টিতে। এবার আমার সেদিন আর নাচা গানা করার মুডটা নেই, গেছি আড্ডা মারবো চলে আসবো, সুরাঙ্গনারও নেই। এবং সেটা কিন্তু আমার জন্য সুরাঙ্গনার নেই তা না, সুরাঙ্গনা তার মতন করে তার ভেতরে যে অভিঘাতটা হয়েছে, এবং কিন্তু লোকে ধরে নিল, মানে ধরে নেওয়া হয়েছে, আমি জানি, আমাকে আমি পরে শুনেওছি যে ঋদ্ধি কিন্তু সুরাঙ্গনাকে নাচতে দিল না। কারণ এটা হচ্ছে কালেকটিভলি আমার ওর একই জিনিসে অ্যাফেক্টেড হয়েছি আমরা, কিন্তু লোকে সামা মনে হলো আমি করতে দিচ্ছি না। এইটাতে আমি আর সুরাঙ্গনা মাঝখানে খুব আপসেট হয়েছিলাম, কারণ এটা খুব কাছের লোকজনদের কাছ থেকে আমরা শুনেছি, মানে খুব কাছের লোকজনদের কাছ থেকে। তারপর আগেন আমরা এটা গেট ওভার করে দিয়েছি, কারণ আমাদের চারপাশে কয়েকজন খুব সলিড বন্ধু আছে যারা এটাকে মিসআন্ডারস্ট্যান্ড করে না, আমরা একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ড করি না সেই জায়গা থেকে। তুই আমার সাথে খুব ব্যক্তিগত স্তরেই বলেছিস, কিন্তু তুই তোর এই যে এত ভাবিস, এত কিছু নিয়ে ভাবিস, একটা চরিত্রর জন্য, হ্যামলেটের জন্য ভাবিস, সবকিছু নিয়ে ভাবিস, এই মনটা আজকের এই পৃথিবীতে বারবার এফেক্টেড হয় না? সাংঘাতিক সাংঘাতিক। আমার 2022-এর মাঝামাঝি ট্রিমেন্ডাস একটা ডিপ্রেশন হয়েছিল, ট্রিমেন্ডাস ক্লিনিক্যালি ডিপ্রেশন হয়েছিল, 4-5 দিন বেশ খুবই খারাপ গিয়েছিল, এবং সেই ডিপ্রেশনটা এখনো আছে। এবার ডিপ্রেশন বললেই সেটাকে আমরা নানা রকমভাবে ইন্টারপ্রেট করি, এবং কথাটা এরকম দুমদাম ইউজ করা উচিত না, কারণ ডিপ্রেশন একটা খুব সিরিয়াস জিনিস, এখানে সাংঘাতিকভাবে আমরা অতিমারির মতন আমরা আক্রান্ত, সবাই খুবই এফেক্ট করে। কিন্তু আমার আবার উল্টো দিকে যেটা মনে হয় যে আমি এমন একটা জায়গা পেয়েছি যেটার মাধ্যমে আমি আমার নৈরাশ্য বা ডিপ্রেশনটাকে চ্যানেলাইজ করতে পারছি। কারণ আমার বরাবরই যেটা মনে হয়েছে যে, মানে সেটা আমি বিভিন্ন লেখাপত্র অনেক ভালো মানুষের কাছ থেকে এক্সপোজার পেয়ে যেটা মনে হয়, আমার থেকে অনেক অনেক ঢের ঢের বেশি মানুষ ঢের যন্ত্রণা পেয়ে পৃথিবীতে বেঁচেছে এবং চলে গেছে। আমি শুধু প্র্যাকটিসিং আর্টিস্টদের কথা বলছি, আমি বড় করে বলছি না, আমি শিল্পীদের কথা বলছি। আমি চোখের সামনে সাংঘাতিক সাংঘাতিক ফেলিয়ারের ঘটনা দেখেছি। বাট ঋদ্ধি, ধর তুই আমার থেকে বড় ফেলিওর, কিন্তু আমি যখন ফেল করছি তোর ফেলিওর দেখে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো না। আমি জানি সেটা করা যায় না, কিন্তু আমি ওটাই বলছি
কোনো ভনিতা না করি, ধরো আমি আমার পরিবারের জায়গা থেকে বলছি, আমার পরিবারে একজন ছিলেন যার নাম হচ্ছে শ্যামল সেন। তুমি এখন গুগল করলে তার নাম কোথাও পাবে না, মানে অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, রেডিওতে সবাই জানে, যারা কালো যাত্রায়। ভ্রমর সুযোগ যাত্রায়, সেই লোকটা মারা গেছিলেন। মানে আমার বাবা তখন ক্লাস 9, কিন্তু সামহাও সেই কষ্টটা আমার এখনো ভেতরে হয় যে শ্যামল সেনকে এই পৃথিবীটা চেনার আগেই সেই মানুষটা চলে গেল, এবং তার কোনো মূল্যায়ন কিছুই হলো না। এবং সেই জায়গা থেকে আমি আরো অনেক চেনা পরিচিত আমাদের ইন্ডাস্ট্রিরই লোকজনের বলছি, ধরো বাবাদের যে জেনারেশনটা, সেখানে যারা যারা অভিনেতা, কি ট্রিমেন্ডাস অ্যাক্টার, ধরো খরাজ কাকু, খরাজ মুখার্জির মতন একজন অভিনেতা তো বিরল। খরাজ মুখার্জিকে নিয়ে কটা সিরিয়াস কাজ করা হয়েছে, বা রজতাভ দত্তকে ভিলেনের বাইরে কটা ছবিতে ভাবা হয়েছে। আজকে বম্বেতে যদি পঙ্কজ ত্রিপাঠী এত ভেরিয়াস চরিত্র পেতে পারে, এখানে কেন খরাজ মুখার্জি বা রজতাভ দত্ত সেটা পাবে না? এবং তারপরেও আমি যখন দেখি, বা আমার বাড়িতেও আমি দেখি, যে এই কনসিস্টেন্সি কাজের প্রতি, যে এই অভিঘাত ধাক্কাগুলো যেতে 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 যেতেও কখনো না আমি দেখিনি যেটাকে আমরা বাংলা ভাষায় গেঁজিয়ে গেছে মনটা, কোনোদিনই নয়। তেতো হয়ে যায়, তেতো হয়ে, কোনো বিটারনেস নেই। আছে সাময়িক বিটারনেস সবার হয়, কিন্তু সেখান থেকে আমার মনে হয় আমি যে পেশাটার সাথে যুক্ত, সেই পেশাটা না ইটসেলফ খুব হিলিং। কারণ তুমি যদি একবার ওটার কাছে নিজেকে সমর্পণ করতে পারো, কারণ আমি তো কোনোদিন এই প্র্যাকটিসটা মাথায় নিয়ে করিনি আমি এই পেশাটার সাথে যুক্ত, টাকা করব বলে, আমার নাম হবে বলে, আমার ফলোয়ার বাড়বে বলে। আমি এটা খুবই সিরিয়াসলি ভালোবেসে করেছি, এবং সেই ভালোবাসার বেশে করছি বলেই এটা ঘিরে যে করাপশনটা, সেটা আমাকে খুব এফেক্ট করছে, সাংঘাতিক এফেক্ট করছে। কিন্তু আমি দেখলাম যে সেইটা এফেক্ট করে লাভ নেই, কেন আমার থেকে অনেক বেশি লোক এফেক্টেড হয়েছে, এবং আমি 19 বছর বয়সে জাতীয় পুরস্কার একটা পেয়েছি। এটা কটা লোক পায়? তুমি বলেছো সৌমিত্র চট্টোপাধ্যায় সান্ত্বনা পুরস্কারের মতন করে পেয়েছে, তো আমি যদি জীবনে 19 বছর বয়সে এটা পাই, আমার সত্যি কমপ্লেন করার কোনো স্কোপ নেই। আই ডোন্ট হ্যাভ আ স্কোপ, মানে নট নাও। আমি যদি আরো 20 বছর যাই, মন মাথার কারবার তো শুধু কাজ না না কাজ নিয়ে না, এবার আমি শুধু কাজের জায়গাটা আগে, কাজের জায়গাটাতে আমি যেটা খুব হতাশ, আমি সেই জন্য বলছি। কিন্তু তারপরে আমাকে সেটা খুব মোটিভেট করে দেয় যে না, এটা নিয়ে ভাবার কিছু নেই, এটা করতে হবে। আর বাকি যে জায়গার হতাশাটা, সেটা আমার মনে হয়, এটা আমি বলে না, যেটা তুমি শুরুতেই বললে, এই ক্রাইসিস সারা পৃথিবী জুড়ে হয়েছে। মানে বিভিন্ন শিল্পী বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তারা তাদের সামাজিকভাবে অভিঘাত তাদের সাংঘাতিকভাবে মনে হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় আমি খুবই, মানে একটা স্পেক ইন দ্য ইউনিভার্স, কিন্তু আমার স্পেক হলেও আমি তো আমি, আমার অস্তিত্বটা তো আমার অস্তিত্ব, সেটা নিয়ে আমার রোজ ডিলও করতে হয়, চলতেও হয়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার পেশার যে ড্রাইভটা, মানে মানুষের গল্প বলা বা মানুষকে রিপ্রেজেন্ট করার যে পেশাটা, সেটা যেরকম হতাশও করে, সেটাই আবার আমার মনে হয় আমাকে টেনে আবার ট্র্যাকে ফিরিয়ে দিতে পারে। কারণ আমার একবার মনে হয় যে, যেটা আমি তোমাকে শুরুতেই বললাম, যে তুমি যেটাতে বললে যে এ কি, তাহলে কি মানে হ্যামলেট করার মানে কোনো যৌক্তিকতা নেই, নাটক করার যৌক্তিকতা নেই, একবার তো সত্যিই মনে হচ্ছে নেই, যেটা দিয়ে শুরু হলো আলোচনাটা। কিন্তু আবার মনে হচ্ছে এটাও যদি আর না থাকে, সবকিছুই যদি একটা মানে এআই জেনারেটেড কমান্ডে পরিণত হয়, তাহলে তো রেজিস্ট্যান্সটা কিভাবে হবে? তো ওটা একটা ভেতরে এখনো হয়তো আমার মনে হয় যে একটা সাংঘাতিক রেজিস্ট্যান্সের একটা সত্তা আছে, সেটা হয়তো বয়স হোয়াট এভার যে কারণেই হোক না কেন। আর আমি তো রাজনৈতিক দল করতেও পারবো না, দলীয় রাজনীতিতেও ঢুকতে পারবো না, পড়াশোনাও খুব একটা ভালো করতে পারি না, আমার সেই টেনাসিটি নেই। সত্যি একটা সোশ্যাল গ্রুপ ফর্ম করে পরিবেশের জন্য সিরিয়াসলি কাজ করে যাওয়া, কনসিস্টেন্টলি আমি যেটা পারি সেটা দিয়ে রেজিস্ট করার চেষ্টার জন্য আমার মনে হয় যে সেই হতাশাটা একটা ঠিক দিকে আবার নিয়ে যায়। পাঁচজনের কথা ভাবা যদি পাকামি হয় তাহলে পাকামি, পৃথিবীর কথা ভাবা যদি পাকামি হয় তাহলে পাকামি, ঘুমিয়ে না থেকে জেগে থাকা যদি পাকামি হয় তাহলে পাকামি। আর অভিনয়কে অন্তর দিয়ে ভালোবেসে সেটাকে মন থেকে যাপন করা, সেই চরিত্রের জন্য, সেই চরিত্রটা হয়ে ওঠার জন্য কোনো পাথর বদলাতে না ভাবাটাকে যদি পাকামি বলা হয় তাহলে পাকামি। তাহলে আজকের পাকা পর্ব এখানেই শেষ হলো। সহজ কথার, আপনাদের কেমন লাগলো আপনারা তো কমেন্টে জানাবেনই, ভালো মন্দ মিশেই আসবে আশা করছি। কয়েকজন তো বলবেই খুব পাকা হলো, কারণ অনেক পৃথিবী নিয়ে আলোচনা হয়েছে যা সচরাচর হয় না। তো ঠিক আছে, একদিন দেখুন না, খারাপ লাগবে না। আর আমাদের এই টি শার্ট যেন বানায় বংমেড, ওদের বিজ্ঞাপন যাচ্ছে, কিনে নেবেন। আর আমার ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটা বলে করে দেবেন।